বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষার ফৌজদারি কার্যবিধির রিভিশন ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রথমে দেখেন, বের করবেন যে ফৌজদারি মামলার বিচার 241 ক থেকে 265 ঠ আইন পাঠ পাইছেন। ফৌজদারি মামলার বিচার, তো এখানে যদি লক্ষ্য করেন ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি আছে 241 ক থেকে 249, আর ডান সাইডে যদি দেখেন দায়রা আদালতের বিচার পদ্ধতি আছে 265 ক থেকে 265 কত খ, আর মাঝামাঝি দেখেন সংক্ষিপ্ত বিচার, সংক্ষিপ্ত বিচার আছে 260 থেকে 265। তো এর মধ্যে মনে রাখবেন যে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি এটা হলো 20 অধ্যায়। কত অধ্যায়? 20। দায়রা আদালতের বিচার পদ্ধতি এটা হলো 23 অধ্যায়। কত? 23। আর সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার এটা হলো 22 অধ্যায়। কত অধ্যায়? 22। তো এই তিনটার অধ্যায়গুলো মনে রাখেন। ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি কত? 20। সংক্ষিপ্ত বিচার পদ্ধতি 22। দায়রা আদালতের বিচার পদ্ধতি 23। এখন যেহেতু এটা কতদিন আমরা এই পেজ পড়ছি, এটা আর বিস্তারিত এই জায়গা যাব না, যতটুকু পড়বো সেই জায়গা আসি। ওই যে গতকাল আমরা পড়ছি যে অব্যাহতির ক্ষেত্রে উভয় পক্ষের শোনা হয়, মামলার নথিপত্র দেখা হয়, কিন্তু কি দেখার সুযোগ নাই? আসামি। আজকে পরীক্ষা একটা প্রশ্ন আসছে যে অব্যাহতি আবেদনের সময় কি বিবেচনার সুযোগ নাই? অন্যত্র থাকার অজুহাত। অন্যত্র থাকার অজুহাত দাবি করে আসামি। তাহলে আসামি ওই দিন যদি কোনো কাগজ দেখায় যে আমি এটা অন্যত্র ছিলাম, এটা বিবেচনা নেওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, তো বিগত বছরের একটা প্রশ্ন যদি দেখেন যে ফৌজদারি মামলার কোন পর্যায়ে আসামি ডিসচার্জের আবেদন করতে পারে? চার্জ গঠনের সময়। এই সেল প্র্যাকটিসের প্রশ্ন এবং বিগত বছরের প্রশ্ন কোনোটা যেন মিস না হয়। মিস না হয় মানে মুখস্থ না, কি বলেন? বুঝে 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 বুঝে। আমি কোনো জিনিস আপনাদের মুখস্থ করতে জোরাজোরি করি নাই, যে জিনিস আমি পড়বো আমার কি করতে হবে? বুঝে বুঝে। আচ্ছা, এরপরে 2 নম্বর প্রশ্নটা যদি দেখেন, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898 এর কোন ধারার বিধান মতে দায়রা আদালত আসামিকে অব্যাহতি দিতে পারে? 265C নাকি? আর এ জায়গা অন্যান্য যে প্রশ্নগুলো আছে এগুলো কষ্ট করে পড়ে ফেলবেন। বিশেষ করে 4 নম্বর প্রশ্নটা যদি পড়ি, যে আসামির অব্যাহতি পাওয়ার দরখাস্ত বিবেচনার সময় কোন দলিল বিবেচনায় নেওয়া হয় না? কোন দলিল? আসামির দাখিলকৃত দলিল পত্র। আর অন্যান্য যে প্রশ্ন আছে কষ্ট করে পড়ে ফেলবেন। চলে আসি আমরা চার্জ গঠন। চার্জ গঠন তো মোটামুটি গতকাল আলোচনা করছি। আর বিগত বছরের প্রশ্নটা দেখেন যে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর কি করা হয় না? আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর বাস্তবে যেটা মানে ধারায় যেটা বলা নাই সেটা হলো সে বিচার প্রার্থনা করে কিনা এটা জিজ্ঞাসা করা। বাট বাস্তবে কিন্তু এটা জিজ্ঞাসা করে। বাস্তবে ওই যে আসামির অভিযোগ পাঠ করে শোনায় যে আপনার বিরুদ্ধে এত এত ধারায় চার্জ গঠন করা হয়, তারপরে তাকে সাফাই সাক্ষী বিষয়ে জিজ্ঞাসা করে। এটা তো চার্জ গঠনের পরে এক সময় তারা জিজ্ঞাসা করে সাফাই সাক্ষী বিষয়। অভিযোগ ব্যাখ্যা করে যে আপনার বিরুদ্ধে এত এত ধারায় চার্জ গঠন করা হলো, সে বিচার প্রার্থনা করে কিনা জিজ্ঞাসা করা। এটা অ্যাকচুয়ালি করা হয়, কিন্তু ধারায় বলা নাই। তো এই জন্য উত্তর হচ্ছে সে বিচার প্রার্থনা করে কিনা এটা জিজ্ঞাসা করা। প্লি অফ গিলটি 243 আর 265 কত উয়া। প্লি অফ গিলটির ক্ষেত্রে শাস্তি দেওয়া কি বাধ্যতামূলক? না, দিতেও পারে নাও পারে। বিগত বছরের প্রশ্ন এই জায়গা পড়বো না, এটা আমরা পরে যেহেতু পড়বো ওই ইসের সময়। আপাতত এখানে চলে আসেন, ওই চলে আসেন একেবারেই এই প্রশ্ন সারাইয়া সব পড়ে ফেলবেন আস্তে আস্তে। ফরিয়াদির অনুপস্থিতি 247 ধারা পাইছেন? এই জায়গা থেকে 247 পড়ার প্রয়োজন নাই। 247 মানেই হলো যে কোনো শেয়ার মামলায়, শেয়ার মামলাটা শুরু সমনের মাধ্যমে হোক বা ওয়ারেন্টের মাধ্যমে হোক বা তদন্ত হোক, যে কোনো পর্যায়ে থাকুক না কেন, যদি নালিশকারী অনুপস্থিত থাকে তাহলে মামলা খারিজ করতে পারে বা অপর কোনো তারিখ পর্যন্ত শুনানি মুলতবি রাখতেও পারে। তো খারিজ করুক বা মুলতবি রাখুক কোনোটাই কিন্তু করতে বাধ্য না, আদালত করতেও পারে নাও পারে। কত ধারায়? 247। তাহলে যদি বলি যে 2025 সালের সংশোধনীতে 247-এ কি সংশোধন করা হয়েছে বলেন? আগে ছিল সমন মামলা, আর এখন কি? যে কোনো মামলা, ওয়ারেন্ট মামলা, যে কোনো নালিশি মামলা, যে কোনো নালিশি মামলা। মামলা করবে খারিজ, আসামি পাবে কি? খালাস। আর গতদিন আপনাদের শিখাইছি খালাস হলেই প্রতিকার কি? আপিল। ঠিক আছে।
আর 247-এ আর একটা বিষয় আছে যে নালিশকারীরে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিতে পারে, নালিশকারী প্রতি ধার্য তারিখে হাজির হওয়া লাগবে না, তারা ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিবে। কত ধারায়? 247 ধারায়, যদি সে কি হয়? সরকারি কর্মচারী হয়, যদি সে সরকারি কর্মচারী হয়। এটা এটা মনে রাখেন। তো এখানে এই যে বিগত বছরের প্রশ্নটা দেখেন, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898 247 ধারা মোতাবেক নালিশকারী অনুপস্থিতির কারণে আসামি খালাস পাবে যদি সমন ইস্যু হয়। কিন্তু বর্তমানে এই উত্তর সঠিক না। বর্তমানে কি নালিশি মামলা হলেই হলো, তাতে সমন ইস্যু হোক বা না হোক। বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে 2 নাম্বারটা যদি দেখেন, নালিশি মামলায় সমন ইস্যুর পর অভিযোগকারী নির্ধারিত তারিখে আদালতে হাজির না থাকলে আদালত কি আদেশ দিবে? অভিযোগকারী যদি আদালতে হাজির না থাকে মানে তাহলে আদালত কি দিবে? এখন এখানে উত্তর হয়েছে কি আসামি খালাস। এখন বলুন স্যার মামলা খারিজ হতে হয়, নির্ধারিত হাজির না থাকলে আদালত কি আদেশ দিবে? অ্যাকচুয়ালি এখানে হাজিরার জন্য নির্ধারিত তারিখে যদি হাজির না থাকে আসামি কি পাবে? খালাস। আবার মামলা খারিজ করে এটাও যৌক্তিক হতে পারে, বাট অ্যাকচুয়ালি এখানে উত্তর কাউন্ট করছে কি বলেন? খালাস। সো এই জায়গার কতগুলো প্রশ্ন আছে সেলফ প্র্যাকটিসের 4, 5, 6 এগুলা পড়ার প্রয়োজন নাই, এগুলা বাদ। 10 সর্বশেষ প্রশ্নটা 10 নাম্বার, এগুলা ভুল আছে এই জায়গায়। চলে আসি 248-এ মামলা প্রত্যাহার। সিআর মামলা প্রত্যাহার, চার্জ গঠনের আগে করুক আর পরে করুক, প্রত্যাহার করলেই কি খালাস। আর এই যে পিপি যদি চার্জ গঠনের আগে প্রত্যাহার করে তাহলে আসামি পাবে অব্যাহতি, আর চার্জ গঠনের পরে প্রত্যাহার করলে আসামি পাবে কি খালাস। এটা আর পড়ার কিছু নাই, এই জিনিসই। তাহলে 248 কি মামলা? সিআর মামলা, সিআর মামলা নাকি? আর 494 কি মামলা? জিআর মামলা। কি মামলা? জিআর মামলা। বিগত বছরের প্রশ্ন দেখেন, অভিযোগ গঠনের পর পাবলিক প্রসিকিউটর আদালতের অনুমতিতে কোনো মামলা প্রত্যাহার করলে, আদালতের অনুমতিতে যদি প্রত্যাহার করে অভিযোগ গঠনের পর পিপি, তাহলে কি হবে? খালাস। আর সিআর মামলা চার্জ গঠনের আগে করুক আর পরে করুক, প্রত্যাহার করলেই কি খালাস। বুঝেছেন? আচ্ছা, এই ধরনের প্রশ্ন এখানে সেলফ প্র্যাকটিসে যা আছে দেখবেন সব। আর চলে আসেন 249। 249টা কোন কোন ধরনের মামলার ক্ষেত্রে প্রযোজ্য? জিআর, নন জিআর। সিআর মামলার ক্ষেত্রে কিন্তু 249 প্রযোজ্য না। এই যে দেখেন পাওয়ার টু স্টপ, স্টপ বলছে, স্টপ মানে কি? বন্ধ করা। স্টপ প্রসিডিংস এন্ড রিলিজ দ্য অ্যাকিউজড, এই জায়গা মামলার কার্যক্রম বন্ধ করে অ্যাকিউজডকে কি দিবে? রিলিজ করবে। রিলিজ মানে কি? মুক্তি। রিলিজ মানে মুক্তি। এখন গতদিন আমরা ওই কাগজে যে বিষয়টা পড়ি নাই সেটা হলো যে কোন কোন ম্যাজিস্ট্রেট মামলার কার্যক্রম বন্ধ করতে পারে। দেখেন কোন কোন ম্যাজিস্ট্রেট। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পারে, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট পারে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পূর্ব অনুমতি নিয়ে আর কেউ পারে। কে কে পারে দেখেন? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে অন্য কোনো ম্যাজিস্ট্রেট। ঠিক আছে? এখন আমি যদি আপনাদের গতদিন দেখি কি মনে আছে, বই তো পড়ার সুযোগ পান নাই, বই পড়ার দরকারও নাই। যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি যে 249 ধারায় মামলার কার্যক্রম বন্ধ কেন করে বলেন তো? জিআর বা নন জিআর মামলায় সাক্ষ্য গ্রহণ শুরুই হয় নাই। সাক্ষ্য গ্রহণ কি শুরুই হয় নাই, কিন্তু দিনের পর দিন আসামি হাজিরা দিয়েই যাচ্ছে। তখন আসামি পক্ষ আবেদন করতে পারে যে ইওর অনার, যেহেতু রাষ্ট্রপক্ষ সাক্ষ্য হাজির করতে পারে নাই তাহলে মামলার কার্যক্রম বন্ধ করে আমাদের মুক্তি দেওয়া। যদি কোনোদিন সাক্ষ্য হাজির করতে পারে সেদিন আবার আপনি মামলা চালু করেন। বাট এই বিধানটা কিন্তু সিআর মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। সিআর মামলার ক্ষেত্রে যদি আপনি সাক্ষী কয়েক তারিখ না আনেন, দেখা গেলো মামলা খারিজ করে দিয়ে আসামি খালাস। বুঝতে পেরেছেন? আচ্ছা, আর গতদিন আমরা পড়েছিলাম যে 249 ধারার সংক্ষুব্ধ 49 ধারা যদি মামলার কার্যক্রম বন্ধ করে তাহলে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার ছিল কয়েকটা। পুনর্জীবিত করার আবেদন করতে পারে, রিভিশন করতে পারে, নতুন মামলা করতে পারে। এগুলো বোঝার জিনিস, আপনি মুখস্থ করলে পারবেন না। পরীক্ষার প্রশ্ন হবে সৃজনশীল। আমার এই জায়গায় যে প্রশ্ন, এই তো হুবহু লাইন বাই লাইন তো জায়গা আসবে না। আসবে? আমার তো 249-এ কি আছে এই জিনিসটা আমার জানা দরকার। বুঝেছেন? তাহলে 249 কি কি মামলা? জিআর আর নন জিআর। ধন্যবাদ। এবার এ জায়গায় যত প্রশ্ন আছে কষ্ট করে পড়ে ফেলবেন। 250 এ জায়গায় পড়ার কিছু নাই। 250 আমাদের ওই পেজে যা আছে তা বইতেও নাই। বুঝতে পারছেন? তো ওই জায়গায় যা আছে পুরাতন বইতে 3000 আছে। 3000-এর জায়গায় এখন হয়েছে কত?
কত বলেন? ক্ষতিপূরণ 3,000 ছিল, জরিমানা 3,000 ছিল, এখন হয়েছে কত? 1,00,000। জরিমানা 1,00,000 হয়েছে না, আর ক্ষতিপূরণ ছিল 1,000, সেই জায়গায় এখন হচ্ছে 50,000। তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট ক্ষতিপূরণের আদেশ দিতে পারতো 500, এখন পারে কত? 25,000। এটাই তো। সরাসরি আমরা চলে আসি এই জায়গায়, সামারি ট্রায়ালে আসেন। সামারি ট্রায়াল পাইছেন? সামারি ট্রায়াল পাইছেন ভাই? সামারি ট্রায়ালের সংক্ষিপ্ত বিচার, পাশে লেখেন ধারা 22 অধ্যায়। সামারি ট্রায়াল পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করে কত অধ্যায়ে? 22 অধ্যায়। ধারা দেখেন 260 থেকে 200 কত? 65। এখন যদি বলেন যে স্যার সামারি ট্রায়াল কেন করা হয়? যে অপরাধের শাস্তি কম, যে অপরাধের কি শাস্তি কম, সেই অপরাধে কি করা হয়? সামারি ট্রায়াল করা হয়। সো 260 ধারাটা দেখেন, নিম্নলিখিত ম্যাজিস্ট্রেটগণ সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করতে পারে। কে কে দেখেন? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম ক্ষমতাপ্রাপ্ত প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট আছে না, ক্ষমতাপ্রাপ্ত শব্দটা কেটে দেন, হবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ক্ষমতাপ্রাপ্ত কেটে লিখবেন কি? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। লিখছেন? তারপরে লেখেন, মানে লেখা লাগবে না, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে এমন কোন ম্যাজিস্ট্রেটের কি বেঞ্চ। জেনে রাখা ভালো। দেখেন, সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে কোনো অপরাধে কোনো ব্যক্তি অপরাধী হলে গোল দিবেন, তাকে 2 বছরের অধিক মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত করা যাবে না। সামারি ট্রায়ালে সর্বোচ্চ কারাদণ্ড দেওয়া যাবে কত? 2 বছর। এটা খেয়াল করবেন। সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট, এ জায়গা 200 আছে না, 5,000 করেন, 5,000। যার বইতে 200 আছে 5,000 করেন। সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট 5,000 টাকার বেশি জরিমানা না করলে তার বিরুদ্ধে আপিল করা যাবে না। একটু শুনেন, আগে ছিল 200 টাকা, সামারি ট্রায়ালে 200 টাকা করলে, জরিমানা করলে আপিল করা যেত না, কিন্তু বর্তমানে সেটা করছে কত? 5,000। 5,000 টাকা পর্যন্ত জরিমানা করলে আপিল করতে পারবে না, 5,000 টাকার বেশি করলে আপিল করতে পারবে। এবং এই কথাটা বলা আছে 414 ধারায়, 414। বুঝছেন? এখন একটা জিনিস এখানে খেয়াল করা দরকার। ধরেন একজন সামারি ট্রায়ালে, একজনের সামারি ট্রায়ালে বলছে যে 5,000 টাকা পর্যন্ত জরিমানা করলে আপিল করা যাবে না, কিন্তু যদি একদিনের কারাবাস দেয়, 5,000 সাথে না, ধরেন এমনি একদিনের কারাবাস দিয়েছে, আপিল করা যাবে কিনা বলেন? অবশ্যই যাবে। কোন জায়গা কি নিষেধ করছে? নিষেধ করে নাই বলেই তো যাবে। এই জায়গা তো জাস্ট জরিমানার ক্ষেত্রে বলছে আপিল করা যাবে না, কিন্তু সামারি ট্রায়ালে সর্বোচ্চ সাজা দিতে পারে কত? 2 বছর। যদি একদিনও দেয়, কি করা যাবে? আপিল করা যাবে। বুঝেছেন? এটাই কথা। এই জি, না, বিধিনিষেধ থাকলে তো এই জায়গা থাকতো লেখা। বুঝছেন? জরিমানার ক্ষেত্রে 5,000, আর সামারি ট্রায়ালে যদি ম্যাজিস্ট্রেট একদিনও সাজা দেয়, তাও কি আপিল করা যাবে। বিগত বছর প্রশ্ন দেখেন, এই প্রশ্নগুলো একটু, আপনার তো আমাদের পড়ার অত সুযোগ নাই বিস্তারিত, একটু মাথা খাটায় উত্তর দিতে হবে। দেখেন, পেনাল কোডের কোন ধারায় অপরাধের বিচার সংক্ষিপ্ত পদ্ধতি হতে পারে? এখন আপনারা তো পেনাল কোড ধরেন, মোটামুটি আমরা ধরে নিচ্ছি কিছুই পড়েন নাই। করা যাবে না বলছে, কি যাবে না? যে সকল অপরাধের ছোটখাটো অপরাধ সেগুলো সামারি ট্রায়াল করা যায়, বড় অপরাধ সামারি ট্রায়াল করা যায় না। এই জায়গায় আমি একটু বলে দিই। দেখেন, 323 আছে হলো আঘাত, 406 হলো অপরাধজনক বিশ্বাসভঙ্গ, 23-এর শাস্তি 1 বছর, 406-এর শাস্তি 3 বছর, 426-এর আছে হলো ক্ষতি কয়েক মাস, 2-3 মাস হবে, আর 426-এর সাজা হলো যাবজ্জীবন কারাদণ্ড, ভলেন্টারি কজিং হার্ট উইথ ডেডলি ওয়েপন। তাহলে কোনটা গুরুতর বলেন? 326। তাহলে 26-এর অপরাধ সামারি ট্রায়ালে করা যাবে? যাবে না। নিচের প্রশ্নটা দেখেন, এটা আপনার এমনি পারা উচিত। নিম্নের কোন অপরাধের ক্ষেত্রে সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রযোজ্য? আপনার মাথায় গেঁথে থাকবে যে সংক্ষিপ্ত পদ্ধতি হলে ছোট অপরাধ, গুরুতর আঘাত, দণ্ডনীয় হত্যা, বেপরোয়াভাবে যান চালানো, মৃত্যু, সাধারণ আঘাত। এই চারটার ভিতরে পড়ে কি মনে হয় ছোট কোনটা? সাধারণ আঘাত। তাহলে উত্তর কোনটা? সাধারণ আঘাত। বুঝতে পেরেছেন? ফৌজদারি কার্যবিধি অনুসারে সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি কত? সর্বোচ্চ শাস্তি 2 বছর। আচ্ছা, এখানে একটা কথা লাগে, 260 ধারায় 14টি ক্ষেত্রে সামারি ট্রায়াল হতে পারে। হুম
260 ধারায় 14টি ক্ষেত্রে সামারি ট্রায়াল হতে পারে। সেলফ প্র্যাকটিসের 8 নম্বর প্রশ্নটা দেখেন, সরকার ফৌজদারি কার্যবিধির কত ধারায় দ্বিতীয় বা তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটের এখতিয়ার প্রদত্ত হয়েছে এমন বেঞ্চকে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করার ক্ষমতা দিতে পারে? উত্তর বলছে 261। পাশে লেখেন 261 ধারায় 4টি ক্ষেত্রে, 261 ধারায় 4টি ক্ষেত্রে। তাহলে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটও সামারি ট্রায়াল করতে পারে যদি তাদের বিশেষ ক্ষমতা দেওয়া হয়। 261 ধারায় কয়টা ক্ষেত্রে? 4টা। 260 ধারায় কয়টা? 14টা। 11 নম্বর প্রশ্নটা বিবিআই, চুরিকৃত সম্পত্তির মূল্য 1.5 টাকার বেশি না হলে চুরির অপরাধ সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যেতে পারে। আগে ছিল 10,000, এখন এটা হবে 5 লাখ। 5 লাখ মানে যদি চুরির মামলা, বিশ্বাসভঙ্গের মামলা, এই মামলাগুলোর বিষয়বস্তু যদি 5 লাখ টাকা পর্যন্ত হয় তাহলে ওই অপরাধের বিচার হবে সামারি ট্রায়ালে। আগে ছিল কয় হাজার? 10,000, এখন সে জায়গা কত হবে? 5 লাখ। এটা বিবিআই 5 লাখ। মিলন বলেন, সামারি ট্রায়ালে সর্বোচ্চ 30 সাজা হয়, সর্বোচ্চ 2 বছর। আর সামারি ট্রায়ালে সর্বোচ্চ জরিমানা কত? সর্বোচ্চ সাজা তো 2 বছর বললেন, সর্বোচ্চ জরিমানা কত? জরিমানা স্যার 5 লাখ। জরিমানা ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা সেই ক্ষমতা। ফার্স্ট ক্লাস হইলে 5 লাখ, সেকেন্ড ক্লাস হইলে কত? 3 লাখ। 3 লাখ, থার্ড ক্লাস হইলে 2 লাখ। 2 লাখ। এই জায়গাতে জরিমানার কোনো সীমা বলে নাই, এই জায়গায় বলছে কারাদণ্ডের সীমা কত? 2 বছর। বুঝছেন? অব্যাহতি, খালাস, মুক্তি খুব সংক্ষেপে বলে দিই। চার্জ গঠনের আগে দেয় অব্যাহতি, চার্জ গঠনের পরে দেয় খালাস, আর মুক্তি সর্বসাকুল্যে এক জায়গায় করছি 249 ধারায়। 249 ধারায় অব্যাহতি দেখেন 202 খ আছে, তারপরে 494 ধারা আছে, 241 ক আছে, 265 গ আছে। খালাস সোফার আমরা কোথায় কোথায় পেয়েছি? আমরা 494 অভিযোগ গঠনের পর মামলা প্রত্যাহার করলে খালাস পাইছি। 245 ম্যাজিস্ট্রেট দেয় কি? খালাস। 247 নালিশকারীর অনুপস্থিত থাকলে কি? খালাস। 248 মামলা প্রত্যাহার করলে কি? খালাস। 265 তে দায়রা আদালত দেয় কি? খালাস। 265 তে দায়রা আদালত দেয় কি? খালাস। এরকম আরো খালাস আমরা সামনে পাবো। তাহলে সহজভাবে বললে আরো শুনে রাখেন, খালাসের বিরুদ্ধে প্রতিকার হলো আপিল, আর মুক্তি বলেন, অব্যাহতি বলেন, প্রতিকার কি? রিভিশন। বোঝা গেল ভাই? আর একটা পার্থক্য হলো, যদি কারো অব্যাহতি দেওয়া হয় তাহলে একই বিষয় নিয়ে তার বিরুদ্ধে আবার মামলা করা যাবে। ধরেন মিলনের একটা মামলা অব্যাহতি দেওয়া হলো, ওই একই বিষয় নিয়ে মিলনের বিরুদ্ধে আবার মামলা হবে। কিন্তু যদি কাউরে খালাস দেওয়া হয় তাহলে আর মামলা হবে না, মামলা হলে ডাবল জিওপটি নীতি দ্বারা বাড়িতে হবে। চলে আসেন অনুসন্ধান ও বিচারের সাধারণ বিষয়সমূহ। শর্ত সাপেক্ষে দুষ্কর্মের সহযোগীকে ক্ষমা করা, 337 থেকে 339 ক। মিলন বলেন, দুষ্কর্মের সহযোগী যোগ্য সাক্ষী সাক্ষ্য আইনের কোথায় আছে? 134। 134 আছে, মামলা প্রমাণের জন্য নির্দিষ্ট সংখ্যক সাক্ষীর প্রয়োজন নাই। 133 দুষ্কর্মের সহযোগী যোগ্য সাক্ষী অ্যাকমপ্লিস উইটনেস 133। বুঝছেন? দেন শুনেন, আমাদের ফৌজদারি কার্যবিধিতে রাজ সাক্ষীর বিচার পদ্ধতি আলোচনা করেছে 337 থেকে 339 ক। যদি বলেন স্যার রাজ সাক্ষী কি? আসামিদের মধ্য হতে একজনের প্রস্তাব দেয় যে তুমি রাজ সাক্ষী হও, রাজ সাক্ষী হয়ে প্রকৃত সত্য তুমি বলে দাও, অন্যরা সাজা পাবে, তোমারে খালাস দিব। এটাই হলো কি? রাজ সাক্ষী। সাধারণত যে অপরাধের ক্ষেত্রে চাক্ষুষ প্রমাণ থাকে না বা প্রমাণ তেমন ভাবে থাকে না, সেই ক্ষেত্রে হলো রাজ সাক্ষীর দরকার হয়। একটা গ্রামে গভীর রাতে একটা বাড়িতে ডাকাতি করে সবাই হত্যা করে চলে গেছে, সিসিটিভি ফুটেজ নাই, চাক্ষুষ কোনো সাক্ষী নাই, ডাকাত দলে ধরছে বটে কিন্তু তাদের বিরুদ্ধে তো কোনো শক্ত প্রমাণ নাই।
তখন ওই ওনাদের প্রস্তাব দেয় যে কোনো একজন রে, যে তুমি নিজেরে জড়াইয়া অন্যান্যরা কি কি করছে এটা স্বীকার যদি করো, তোমারে খালাস দেওয়া হবে, আর অন্যান্যদের সবাই কি দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, তোমার রাজসাক্ষী করা হলো। এই হলো কি বলেন, রাজসাক্ষী। তো 337 ধারায় যেটা দেখেন, 337 ধারায় অপরাধের সহযোগীকে ক্ষমা করতে পারে, কে কে পারে এটাই মনে রাখতে হবে। 337 ধারায় ক্ষমা করা হলো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। যদি বলে যে রাজসাক্ষীকে 337 ধারায় কে ক্ষমা করে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট। কত ধারায়, 337 ধারায়। 337 ধারায় ম্যাজিস্ট্রেট অপরাধের আমরা লেখেন অনুসন্ধান, তদন্ত, অনুসন্ধান বা বিচারের যে কোনো পর্যায়ে। কখন কখন, তদন্ত, অনুসন্ধান বা বিচারের যে কোনো পর্যায়ে। সাক্ষ্য প্রমাণ প্রাপ্তির জন্য অপরাধের সহযোগীকে এই শর্তে ক্ষমা করতে পারে যে উক্ত সহযোগী অপরাধ সম্পর্কিত তার জানা সম্পূর্ণ এবং সত্য ঘটনা সহ প্রকাশ করবে। তাহলে 337 ক্ষমা করতেছে কে কে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। কখন, তদন্ত, অনুসন্ধান বা বিচারের যে কোনো পর্যায়ে। অপরদিকে 338 ধারা দেখেন, 338 ধারায় ক্ষমা করতেছে যে দায়রা আদালত, আন্ডারলাইন করেন, যে দায়রা আদালত মামলা বিচার করেছে সেই দায়রা আদালত অপরাধীর সহযোগীরা ক্ষমা করতে পারে। তাহলে দায়রা আদালত ক্ষমা করে কততে, 338। অপরদিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অপরাধীর সহযোগীরা ক্ষমা করতে পারে, এটাও কত, 338। তাহলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বললে 37, দায়রা আদালত আর সিজিএম সিএমএম বললে কত, 338। এবং আরেকটা দেখেন 338 ধারা অনুসারে অপরাধের সহযোগীকে ক্ষমা করতে পারে গোলদিমান রায় প্রদানের পূর্বে যে কোনো সময়। কখন, এগুলা থেকেই প্রশ্ন আসবে, রায় প্রদানের পূর্বে যে কোনো সময়। এখন জেনে রাখা ভালোতে দুইটা পয়েন্ট আছে, এই দুইটা ইম্পর্টেন্ট। যে সহযোগীকে যে সকল শর্তে ক্ষমা করা হয়েছে, পাবলিক প্রসিকিউটর যদি মত প্রকাশ করে যে উক্ত ব্যক্তির শর্তসমূহ পালন করেনি, ক্ষমার শর্ত পালন করেনি, তাহলে উক্ত অপরাধের বিচার হবে। 339 পিপি সাহেব আইসা রাজসাক্ষীরে পরীক্ষা করবে, পিপি যদি দেখে যে সব ঠিকঠাক ভাবে সে স্বীকার করে নাই, তাহলে সে রাজসাক্ষী থেকে বাদ হয়ে আবার আসামি হয়ে যাবে। এটা কত, 339। আর আদালত যদি মনে করে যে রাজসাক্ষী তার শর্তসমূহ ঠিকঠাক ভাবে পালন করছে, তাহলে আদালতে যে লাস্টে দেখেন 339 ক এর 2 ধারায় তারা খালাস দিবে। তারা কি দিবে, খালাস। তাই এর 4টা ধারা সংক্ষেপে। প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ক্ষমা করে 337, তদন্ত, অনুসন্ধান বা বিচারের পর্যায়ে। দায়রা আদালত বা সিজিএম বা সিএমএম ক্ষমা করে 338। পিপি পরীক্ষা করে কততে, 339। আর আদালত রাজসাক্ষীরে খালাস দিবে 339 ক। 339 ক। যে প্রশ্নটা ভিভিআই 4 নাম্বার আর 5 নাম্বার প্রশ্নটা ভিভিআই 4 নাম্বার দেখেন, দায়রা আদালতে বিচারাধীন কোনো মামলায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত কোনো ব্যক্তিকে আদালত ক্ষমা মঞ্জুর করতে পারে কিসের উদ্দেশ্যে, সাক্ষ্য গ্রহণের উদ্দেশ্যে। আর যেটা আমরা ভেতরে পড়ি নাই 5 নাম্বার প্রশ্নটা ভিভিআই, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা কোনো প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট অপরাধীর সহযোগীকে অপরাধটির তদন্ত, অনুসন্ধান বা বিচারের যে কোনো পর্যায়ে ক্ষমা করতে পারে যদি অপরাধটি দায়রা আদালত কর্তৃক বিচারযোগ্য হয়, অপরাধটির শাস্তি 10 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় হয়, দণ্ডবিধি 211 ধারার অধীন কোনো অপরাধ যা 7 বছর পর্যন্ত হতে পারে। মানে এখানে বলতেছে যে 337 ধারায় ওই যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোন কোন অপরাধের ক্ষেত্রে ক্ষমা করতে পারে, কোন কোন অপরাধের ক্ষেত্রে। বলতেছে ওই অপরাধটা বিচারযোগ্য হতে হবে কোন আদালত কর্তৃক, দায়রা আদালত, অথবা অপরাধটির সর্বোচ্চ শাস্তি 10 বছর পর্যন্ত হইতে হবে। কত, 10 বছর পর্যন্ত হতে হবে। আর দণ্ডবিধি 211 ধারার অধীন যা কত, 7 বছর পর্যন্ত হতে পারে। আপনি মোদ্দা কথা এই প্রশ্নটা বিবিআই, এটা মনে রেখেন, এই 5 নাম্বার প্রশ্নটা। আমরা চলে এসে আসামির অনুপস্থিতিতে বিচার 339 খ। ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া আন্ডারলাইন করেন, ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া 339 বি। এই ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া হলো একজন আসামিরে সমন দিছে আসে নাই, ওয়ারেন্ট দিছে আসে নাই, গ্রেফতারও করতে পারে নাই। গ্রেফতার যদি না করতে পারে তাহলে তারপরের তারিখ দিবে হুলিয়া। হুলিয়া আমরা পড়ছি 87 ধারায় সর্বনিম্ন 30 দিন। তারপরে কি ক্রোক, হুলিয়া দিছে আসে নাই, ক্রোক করছে আসে নাই, তারপরে সর্বশেষ সুযোগ দেবে 339 খতে, তারে
সর্বনিম্ন একটা বাংলা জাতীয় দৈনিক, আগে ছিল দুইটা, 2025 সালে সংশোধনীতে করছে কয়টা? একটা। আজকের পরীক্ষায় আসছে একটা সর্বনিম্ন কয়টা জাতীয় দৈনিক? একটা। একটা। আগে ছিল কয়টা? দুইটা। দুইটা। বহুল প্রচারিত বাংলা পত্রিকায় বিজ্ঞপ্তি দিবে এবং ওই জায়গায় সময় দিবে কতদিন? ওই জায়গায় নির্দিষ্ট সময় নাই। 87 ধারায় সময় আছে সর্বনিম্ন 30 দিন, কিন্তু 339 খতে কোনো নির্দিষ্ট সময় নাই। আদালত যেটা যৌক্তিক মনে করে সেটা, এটাও আসছে পরীক্ষায়। তো তাহলে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়ার ক্ষেত্রে আগে বিধান ছিল, আগে হলো হুলিয়া, পরে ক্রোক, তারপরে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া। কিন্তু বর্তমানে 2025 সালে নিয়ম বানাইছে যে হুলিয়া ক্রোক আদালত করতেও পারে, নাও পারে। এটা বাধ্যতামূলক না, আদালত ইচ্ছা করলে সরাসরি পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে পারে, হুলিয়া ক্রোকের দরকার নাই। কয়টা পত্রিকায়? একটা। ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়ার নিচে একটু লিখে রাখেন, একটা জাতীয় দৈনিকে স্টার দিয়ে লিখে রাখেন, একটা জাতীয় দৈনিক বাংলা বহুল প্রচারিত হইতে হবে। আগে ছিল কয়টা? দুইটা। একটু স্টার দিয়ে লেখেন, একটা জাতীয় দৈনিক কি? বাংলা। আর স্টার দিয়ে লেখেন আদালত নির্ধারিত সময়। আদালত নির্ধারিত সময়, যেহেতু আমাদের সময় কম, লাইন বাই লাইন পড়া যাবে না। আমার মনে রাখতে হবে একটা জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি দিবে এবং হাজির হতে বলবে কোন সময়ে? আদালত নির্ধারিত সময়ে। আদালত নির্ধারিত সময়। আগের 30 দিন কাটা যাবে স্যার। হ্যাঁ, আগের 30 দিন কাটা যাবে বুঝলেন? কোনটা? হুলিয়ার 30 দিন তো আছে এখনো। হুলিয়ার যে 87 30 দিন তো এখনো আছে। আছে, কিন্তু এই যে জাতীয় দৈনিকে যে বিজ্ঞপ্তি দিল, এটা কতদিন? আদালত যে সময় নির্ধারণ করে দিবে সে সময়। বুঝেন? জি জি। আর আরেকটা কথা হলো 2025 সালের একটা নিয়ম বলছে যে আগে 87 88 অনুসরণ করা বাধ্যতামূলক ছিল, এখন 87 88 অনুসরণ করা বাধ্যতামূলক না। এই হলো কথা। আর এখানে আর পড়বো না ভাই। আর একটা জিনিস খেয়াল করেন, সেটা হলো ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া কার জন্য? ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া হলো যারে যে কোনোদিন আদালতে আসে নাই, যারে কোনোদিন গ্রেফতার করা যায় নাই, দিনের জামিন পাওয়ার পর পলাই চলে গেছে, তার ক্ষেত্রে কিন্তু ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া না। তার ওই পত্রিকায় বিজ্ঞপ্তি কিছু দেওয়া লাগবে না, তার অনুপস্থিতিতেই বিচার হবে। বুঝেন নাই বোধহয়? একজন স্বামী যৌতুকের মামলায় আপোষে জামিন নিয়ে ভারত চলে গেছে, এখন তার ক্ষেত্রে কিন্তু এই হুলিয়া ক্রোক, তারপরে এই যে একটা পত্রিকায় বিজ্ঞপ্তি, এগুলা কিন্তু দিবে না, কারণ একবার সে জামিন প্রাপ্ত হয়েছে। কিন্তু যদি এরকম হতো যে যৌতুকের মামলা করছে ওয়াইফ, স্বামীরে সমন দিছে আসে নাই, ওয়ারেন্ট দিছে আসে নাই, আদালত গ্রেফতারও করতে পারে নাই, তাহলে দিত হুলিয়া ক্রোক, তারপর হলো ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া। বর্তমান নিয়ম অনুসারে হুলিয়া ক্রোক ছাড়া সরাসরি পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে পারতো। কয়টা পত্রিকায়? একটা। কি পত্রিকা? বাংলা, বহুল প্রচারিত বাংলা। এবং ওই পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য কত সময় দিবে? আদালত নির্ধারিত সময়। বর্তমানে হুলিয়া ক্রোক করা কি বাধ্যতামূলক? না। শেষ কথা। বিগত বছর প্রশ্ন দেখেন, আসামির অনুপস্থিতিতে বিচার সংক্রান্ত বিধানটি দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898 কোন ধারায় আছে? 339 বি। চলে আসি মামলা নিষ্পত্তির সময় 339 সি বিবিআই। মামলা নিষ্পত্তির সময় দেখেন, ম্যাজিস্ট্রেট আদালত কোন মামলা বিচার শেষ করবে গোল্ডেন 180 দিনের মধ্যে। ম্যাজিস্ট্রেট আদালতে কোন মামলা যদি বিচার হয়, তিনি বিচার শেষ করবে কতদিন? 180 দিন। এবং দায়রা কোর্ট মিন্স দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ, দায়রা জজ শেষ করবে কয়দিন? 360 দিন। মামলার বিচার নিষ্পত্তি করার এই সময় আদালতের জন্য আদেশ সূচক আছে না, এটার আদেশ সূচকের নিচে কেটে লেখা নির্দেশ সূচক, নট আদেশ সূচক। কি বলেন? নির্দেশ সূচক। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে মামলা নিষ্পত্তির সময় কত ধারায় আলোচনা করছে? 339 গ বা সি। ম্যাজিস্ট্রেট আদালতে কতদিন? 180 দিন। দায়রা আদালতে 360 দিন। আর কত দিনের মধ্যে তদন্ত শেষ না করলে জামিন পাবে? 120 দিন। ওই যে 167 পাশে, 167 পাশে। এবং জামিন দেওয়ার বিধান প্রযোজ্য ছিল না দুইটা অপরাধের ক্ষেত্রে। দণ্ডবিধির কত? 400 আর 401। দণ্ডবিধি 400 আর 401। ডাকাত দলের সদস্য আর চোর দলের সদস্য এই ক্ষেত্রেও প্রযোজ্য না। যদি 360 দিনের মধ্যে বিচার শেষ করতে না পারে বা 180 দিনের মধ্যে বিচার শেষ করতে না পারে, তাহলে আদালত জামিন দিবে, কিন্তু দুইটা অপরাধে জামিন দিবে না। একটা হলো দণ্ডবিধি 400 ধারা আর 401 ধারা। তাহলে দণ্ডবিধি 400 এবং 401 ধারার অপরাধীরা এরা 167 পাঁচের সুবিধাও পাবে না, 339 গ এর সুবিধাও পাবে না। বিগত বছর প্রশ্ন দেখেন, একজন
ম্যাজিস্ট্রেটকে মামলা প্রাপ্তির ড্যাশ দিনের মধ্যে বিচার শেষ করতে হয়। ম্যাজিস্ট্রেট যদি দায়রা হতো 360 360। ঠিক আছে, কেন 60 দিন হবে? আপনি অ্যামেন্ডমেন্ট হয়েছে সেই সময় দুইজন আসেন নাই, বহুবার ব্যাখ্যা দিছি যে 60 কার্য দিবস কখন আর 120 দিন কখন। তদন্ত শেষ করতে হবে 60 কার্য দিবসের মধ্যে 173B, আর 60 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ যদি না করতে পারে তাহলে ওই তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় অ্যাকশন গ্রহণ করা হবে। এখন এইভাবে যদি তদন্ত 120 দিনের মধ্যে শেষ হয় নাই তাহলে ওই আসামি যদি কারাগারে থাকে তাহলে 167(5) সে জামিন পাবার কি হকদার। একটা বলছিল তদন্ত শেষ করতে হবে, এটা হলো 173B, আর নির্দিষ্ট সময়ের মধ্যে যদি শেষ না করে তাহলে জামিন পাওয়ার হকদার, এটা হলো 167(5). দুইটা কিন্তু এক জিনিস না। চলে আসি 340 ধারা। 340 ধারা ফৌজদারিতে অভিযুক্ত ব্যক্তির সাক্ষী হওয়ার যোগ্যতা, মানে যিনি আসামি তিনি সাক্ষী হবেন। অ্যাকিউজড পারসনস রাইট টু বি উইটনেস। সাধারণত মামলা যে করে প্রমাণ করে কে? সে, কিন্তু আসামিও সাক্ষী হতে পারে কার পক্ষে? তার পক্ষে। 164-এ আসামি হলো নিজের দোষ স্বীকার করে, আর 340-এতে সে সাফাই সাক্ষী হয়। সাফাই সাক্ষী মানে হলো আমি অপরাধ করি নাই, আমিও করি নাই, অমুক অমুকও করে নাই। সো 340-এর পাশে একটু লিখে রাখেন সাফাই সাক্ষী বা ডিডব্লিউ। সাফাই সাক্ষী বা ডিডব্লিউ বা ডিফেন্স উইটনেস। সাফাই সাক্ষী বা ডিডব্লিউ বা ডিফেন্স উইটনেস। সাফাই সাক্ষী, ডিডব্লিউ বা কি ডিফেন্স উইটনেস। আমরা নামাজ পড়ে আসি, নামাজের শেষে শুরু করি, নামাজটা পড়ে আসি। আমরা বিরতির পর পড়া শুরু করি। দেখেন যে 340 ধারা আমি বলেছি সাফাই সাক্ষী আর অথবা আসামির সাক্ষী হওয়ার যে যোগ্যতা। দেখেন ফৌজদারি কার্যবিধির 340 ধারায় গোল দিবেন দুইটি বিষয় উল্লেখ করা হয়েছে। কয়টা বিষয়? দুইটা। একটা হলো কি কি? উকিলের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের অধিকার। প্রতিটা আসামির অধিকার আছে, সে যত বড়ই ঘৃণ্য অপরাধ করুক না কেন আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের অধিকার তার আছে। রাইট টু বি ডিফেন্ডেড বাই এ লিডার। আর একটা হলো কি কি? দেখেন অভিযুক্ত ব্যক্তির সাক্ষী হওয়ার যোগ্যতা, কম্পিটেন্সি অফ এন অ্যাকিউজ টু বি উইটনেস। পরীক্ষা এভাবেও আসতে পারে যে কম্পিটেন্সি মানে হলো যোগ্যতা, অফ এন অ্যাকিউজ মানে একজন অভিযুক্তের, টু বি এ উইটনেস সাক্ষী হওয়ার। তাহলে একজন আসামির সাক্ষী হওয়ার যোগ্যতা কত ধারায়? 340 ধারায়। তো এই দুইটা কথা এখানে আছে। এবং সাধারণত একটু শুনেন, সাধারণত একটা মামলায় যখন চার্জ গঠনের পরে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হয় তার পরের ধাপটা হচ্ছে 342। যদিও বাস্তবে ধারা হলো 342 পরে, কিন্তু মানে আইনে ধারা 342 পরে আছে, কিন্তু মামলার ক্ষেত্রে আগে অনুসরণ করবে কত? 342। 342 মানে হলো আসামির পরীক্ষা করবে, পাওয়ার টু এক্সামাইন দ্য অ্যাকিউজড। কে পরীক্ষা করবে? আদালত। আদালত আসামির যে কোনো প্রশ্ন করতে পারে, সে উত্তর দেখ বা না দেখ তার ব্যাপার, বাট আদালত পরীক্ষা করতে পারে। এবং 342-তে তারা জিজ্ঞাসা করা হয় আপনি কি সাফাই সাক্ষী দিতে চান? জি দিতে চাই। তাহলে যদি সে আসামি সাফাই সাক্ষী দিতে চায় তাহলে আদালতে তার আবার দরখাস্ত দিতে হবে 340 ধারায় যে আমি সাফাই সাক্ষী দিতে চাই। তাহলে একটা মামলার ক্ষেত্রে আগে কি 340 আসে না আগে 342? আগে 342। এবং 342-র ক্ষেত্রে তারা জিজ্ঞেস করে আপনি সাফাই সাক্ষী দিতে চান কিনা। যদি সে সাফাই সাক্ষী দিতে চায় তাহলে তাকে লিখিতভাবে আবেদন করতে হবে কত ধারায়? 340 ধারা। এবং 342-তে যখন সে বললো যে আমি সাফাই সাক্ষী দিতে চাই তখন সে 340 ধারা দরখাস্ত করবে লিখিত আকারে। তখন সে তার সাক্ষীদের হাজির করবে, সাক্ষীরা আসবে, সাক্ষীরা জবানবন্দি পাঠ করবে, মানে শপথ বাক্য পাঠ করবে, সাক্ষীরা জবানবন্দি নিবে, আর বাদী পক্ষের আইনজীবী ওই সাক্ষীদের কি করবে? জেরা করবে। বুঝতে পারছেন? তো তাহলে 340 ধারায় সাফাই সাক্ষী কি কিভাবে আবেদন করতে হবে? লিখিত ভাবে শপথ বাক্য পাঠ করা লাগবে, লাগবে। আর অভিযুক্ত ব্যক্তির আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের অধিকার কত ধারা? 340 ধারা। এতটুকু মনে রাখলেই হবে, আর দরকার নাই। চলে আসেন 340 ধারায় কি শপথ বাক্য পাঠ করা লাগে?
অবশ্যই শপথ বাক্য পাঠ করা লাগে। কার ফোন বাজে? আচ্ছা দেখেন তো, যদি আপনি বলে সাফাই সাক্ষী কি শুধু নিজের ক্ষেত্রে দিবে, না, সাফাই সাক্ষী আমি বলতে পারি যে আমি তো অপরাধ করি নাই, আমার সাথে অমুক 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 ছিল, ওরাও করে নাই। বুঝছেন? দুষ্কর্মের সহযোগী দোষ স্বীকার যেরকম করে যে আমি করছি, অমুক 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 করছে, আর সাফাই সাক্ষী দিতে পারে আমি তো করি নাই, আমার সাথে অমুক অমুক অমুকও করে নাই, সে সেটা। এবং সাফাই সাক্ষীর আরেক নাম কি? ডিডব্লিউ। ডিডব্লিউ মানে কি? ডিফেন্স উইটনেস। যদি আমি দেওয়ানি মামলায় যেতাম তাহলে ওটা ডিফেন্ডেন্ট উইটনেস, বিবাদীর সাক্ষী। আর ফৌজদারি মামলায় ডিডব্লিউ অর্থ কি? ডিফেন্স উইটনেস। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এইখান থেকে প্রশ্ন আসার খুব সম্ভাবনা আছে যে সাফাই সাক্ষী কত দাঁড়ায়? 340 দাঁড়ায়। এই যে দেখেন যে ফৌজদারি কার্যবিধির কোন ধারায় আত্মপক্ষ সমর্থনের অধিকার আসামিকে দেওয়া হয়েছে? আত্মপক্ষ সমর্থনের অধিকার কত ধারা? 340। আত্মপক্ষ মানে আমি আমার সমর্থন করতেছি যে আমি অপরাধ করি নাই। ঠিক আছে। আর একজন বিচারাধীন আসামি কোন ধারার বিধান অনুযায়ী ডিফেন্সের সমর্থনে সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে পারেন? কত? 340। এবার আসেন 342 ধারা। আসামিকে পরীক্ষা করার ক্ষমতা, আন্ডারলাইন করবেন, ইংরেজি টাইটেলটা আন্ডারলাইন করিয়ান যে পাওয়ার টু এক্সামাইন দ্য অ্যাকিউজড। এ পাওয়ার মানে ক্ষমতা, টু এক্সামাইন মানে পরীক্ষা করা, দ্য অ্যাকিউজ মানে আসামিরে। তাহলে আসামিরে পরীক্ষা করার ক্ষমতা কত ধারায়? 342 ধারায়। কে পরীক্ষা করবে? আদালত। বুঝেছেন? এই যে দেখেন ফৌজদারি কার্যবিধি 342 ধারা অনুযায়ী আদালত আসামিকে পরীক্ষা করতে পারবে। পরীক্ষা করতে পারবে অর্থ হলো প্রসিকিউশন পক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে, প্রসিকিউশন মানে বাদী পক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে, এবং আসামিদের আত্মপক্ষ সমর্থনের আহ্বান জানানোর পূর্বে এবং সাফাই সাক্ষীর আগে। মানে দুই সাক্ষ্যের মধ্যবর্তীটা হলো আসামির পরীক্ষা। আগে হলো বাদী পক্ষের সাক্ষ্য, তারপর আসামির পরীক্ষা, তারপরে সাফাই সাক্ষী। জানাবার পূর্বে আদালত আসামিকে মামলা সম্পর্কে সাধারণ প্রশ্ন করতে পারবে যেন আসামি তার বিরুদ্ধে সাক্ষ্যে উত্থাপিত কোনো বিষয় বিশ্লেষণ করতে সক্ষম হয়। আর দরকার নেই। তাহলে আমার যেটা মনে রাখতে হবে ভাই, যে 342 হলো আসামির পরীক্ষা করা। কে পরীক্ষা করবে? আদালত। 342 এর পরে হলো সাফাই সাক্ষী। সাফাই সাক্ষীর জন্য আবেদন করতে হবে কত ধারায়? 340 ধারায়। কিভাবে? লিখিত ভাবে। শপথ বাক্য পাঠ করা লাগবে? জি লাগবে। জেনে রাখা ভালো। দেখেন 342 ধারা অনুযায়ী আদালত আসামির নিকট প্রশ্ন করে, আসামি এমন প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করলে বা মিথ্যা সাক্ষ্য দিলে আন্ডারলাইন করেন শাস্তির জন্য দায়ী হবে না। এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসবে যে 342 তে আদালত আসামির যে প্রশ্ন করলো, আসামি যদি সেই প্রশ্নের উত্তর না দেয় তাহলে সে কি মিথ্যা সাক্ষ্যের জন্য দায়ী হবে কিনা? না, মানে মিথ্যা সাক্ষ্য দিলে শাস্তির জন্য কি হবে না? দায়ী হবে না। কিন্তু আদালত এই ক্ষেত্রে অনুমান করতে পারে, প্রিজিউম করতে পারে। কি বলেন? অনুমান করতে পারে। তারপরে লাইনটা দেখেন 340 ধারা আসামিকে শপথ করাতে হয়, কিন্তু 342 ধারায় সাক্ষীকে শপথ করানো যাবে না। সাক্ষী বলতে বোঝানো হচ্ছে আসামিরে। আসামিরে জায়গায় শপথ বাক্য পাঠ করানো লাগে? লাগে না। তাহলে 40-42 বুঝতেন? 40-42-এর দুইটা প্রশ্ন আছে বিবিআই, দুইটাই বিজিএস পরীক্ষায় এসেছে। 1 নম্বর দেখেন, ফৌজদারি মামলায় প্রসিকিউশন পক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ক্রিমিনাল প্রসিডিউর কোডের 342 ধারা অনুসারে কি করবে? আসামিরে পরীক্ষা করবে। দা কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898 এর সেকশন 342 এর কার্যক্রমে অভিযুক্তের দৃষ্টি আকর্ষণ করা হয় কিসের প্রতি? প্রাপ্ত সাক্ষ্যের প্রতি। দুইটা প্রশ্নই বিবিআই। চলে আসি মামলার কার্যক্রম মুলতবি, ধারা 344। ইংরেজিটা দেখেন, পাওয়ার টু পোস্টপন মানে হলো, পোস্টপন মানে হলো স্থগিত, অ্যাডজন মানে মুলতবি প্রসিডিংস। মামলার কার্যক্রম মুলতবি বা স্থগিত করার যে ক্ষমতা কত ধারায় আছে? 344 ধারায় আছে। আমরা ফৌজদারি মামলায় যে সময়ের আবেদন করি, বা আসামি আসে নাই অসুস্থ, সাক্ষী আসে নাই অসুস্থ, সাক্ষীর জন্য সময় চান বা আসামির জন্য সময় চান, এই সকল সময় আছে কততে? 344। আর দেওয়ানি মামলা হইলে 17 আদেশের 1। 17 আদেশের 1। এখন একটা কথা শুনে রাখেন, সময়ের দরখাস্ত মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক, রিভিশন। সময়ের দরখাস্ত কি মঞ্জুর হোক অথবা না মঞ্জুর হোক, সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি বলেন? রিভিশন। হোক সেটা দেওয়ানি মামলা, হোক সেটা ফৌজদারি মামলা। দেখেন 344 ধারায় নিম্নলিখিত কারণে, আচ্ছা ফৌজদারি কার্যবিধি 344 ধারায় দুইটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমত ফৌজদারি মামলার স্থগিত বা মুলতবি, আর দ্বিতীয়ত স্থগিত বা মুলতবি রেখে অভিযুক্তকে কারাগারে প্রেরণ বা রিমান্ড।
আমি আপনাদের লেখাইছিলাম যে রিমান্ড আছে দুই জায়গায়, 167(2) হলো তদন্ত পর্যায়ের, বিচারিক পর্যায়ে হলো 344। তো এই সেই রিমান্ড। তাহলে বিচারিক পর্যায়ে রিমান্ড কত? 344। আর সময় আবেদন করে কত? 344। একই। এই যে দেখেন 344 ধারায় নিম্নলিখিত কারণে আদালত মামলার কার্যক্রম স্থগিত বা মুলতবি রাখার আদেশ দিতে পারে: সাক্ষীর অনুপস্থিতি, অ্যাবসেন্স অফ এ উইটনেস, অন্য কোনো যুক্তিসঙ্গত কারণে, এনি আদার রিজনেবল কজ। 344 ধারা যদিও আদালত কতদিনের জন্য মামলার কার্যক্রম মুলতবি বা স্থগিতের আদেশ দিবে সেটা উল্লেখ নাই, কিন্তু অনির্দিষ্ট সময়ের জন্য হবে না। মানে অবশ্যই বলে দিবে যে অমুক তারিখে তারিখ, কোনোদিন বলে না যে 6 মাস পরে তারিখ, কিন্তু তারিখ বলে না, এরকম হবে না। বুঝছেন? অবশ্যই তারিখ সেখানে কি বলে দিবে। আর সময়ের আবেদন মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক, প্রতিকার কি? রিভিশন। কোন মামলায়? দেওয়ানি না ফৌজদারি? উভয়। সো এগুলা বেশ গুরুত্বপূর্ণ। সেলফ প্র্যাকটিসে 2 নম্বর প্রশ্নটা দেখেন। ফৌজদারি কার্যবিধির ড্যাশ ধারায় সাফাই সাক্ষী বা আত্মপক্ষ সমর্থনে সাক্ষ্য দিতে পারে? কত ধারায়? 340। সেলফ প্র্যাকটিসের 8, 11। তারপরে দেখেন 344 ধারায় রিমান্ড শব্দটির উল্লেখ আছে, একটু লিখে রাখেন। 344 ধারায় রিমান্ড শব্দটির উল্লেখ আছে। রিমান্ড শব্দটির উল্লেখ আছে কত ধারায়? 344। কে আনছে? পাল্টান। 75 টাকা একেবারে জলে যাবে, ধরেন। আচ্ছা, তাহলে আমরা চলে আসি 345 ধারায়। চলে আসেন। কতিপয় অপরাধের আপোষ মীমাংসা, কম্পাউন্ডিং অফেন্সেস। কতিপয় অপরাধের আপোষ মীমাংসা, ধারা 345। মনে রাখবেন, একটা ফৌজদারি মামলা যে কোনো পর্যায়ে আপোষ মীমাংসা হতে পারে। বিচারিক পর্যায়ে হতে পারে, আপিল পর্যায়ে হতে পারে, রিভিশন পর্যায়ে হতে পারে। আপোষ মীমাংসা যদি হয়, আসামি পাবে খালাস। আসামি খালাস পাইলেই প্রতিকার আপিল। আমি আপনাদের একটা কথা বলেছি যে ফৌজদারি মামলায় খালাসটা আপোষ মীমাংসার মাধ্যমে হোক, মামলা প্রত্যাহার কারণে হোক, বা যেভাবেই হোক না কেন, খালাস হলেই প্রতিকার কি? আপিল। আর অব্যাহতি হইলে প্রতিকার কি? রিভিশন। এখন এই আপোষ মীমাংসার কথা দ্বিতীয় তফসিলের কত কলমে আছে পীযূষ? দ্বিতীয় তফসিলের কত কলাম পীযূষ? আপোষ মীমাংসা করা যাবে কি যাবে না, দ্বিতীয় তফসিলের কত কলামে পীযূষ? কবে ফেরবে আপনার হুশ? 12 তারিখের পরে? যদি হুশ না ফেরে তাহলে তো হয়ে যাবেন বেহুশ। সময় থাকতে হুশে আসেন। দেখেন তো, এখন আপোষ মীমাংসা করতে একটা জিনিস মনে রাখবেন, কখনো কখনো আদালতের অনুমতি লাগে, কখনো কখনো আদালতের অনুমতি লাগে না। তো 345 ধারায় অ্যাকচুয়ালি 2টা টেবিল আছে। 345-এর 1 একটা টেবিল আছে, 345-এর 2 একটা টেবিল আছে। এই প্রতিটা টেবিলে কলাম আছে 3টা করে। টেবিল মানে বসার টেবিল না, এই যে আমরা যে টেবিলে ল্যাপটপ রাখছি এই টেবিল না। এই টেবিলে কলাম আছে 3টা। তাহলে প্রথম টেবিল যেটা, এই অপরাধগুলো আপোষ মীমাংসা করতে আদালতের অনুমতির দরকার নাই। আর দ্বিতীয় টেবিলে যা আছে আপোষ মীমাংসা করতে আদালতের অনুমতির দরকার আছে। খুব সহজ থিওরি। যদি গুরুতর অপরাধ হয় আপোষ মীমাংসা করা যায় না, বা করা গেলেও আদালতের অনুমতি লাগে। আর ছোটখাটো অপরাধ হলে আপোষ মীমাংসা করা যায়, আদালতের অনুমতি ছাড়াই করা যায়। সো আমরা জেনে রাখা ভালো। আচ্ছা, একটু যদি তার আগে পড়ি, দেখেন প্রথম থেকেই পড়ি যে কতিপয় ফৌজদারি অপরাধের আপোষ মীমাংসা হতে পারে। 345 ধারায় যে সকল অপরাধ সমূহ আপোষযোগ্য সেই সকল অপরাধের বর্ণনা দেওয়া হয়েছে। দণ্ডবিধির কোন ধারার কোন অপরাধটি আপোষযোগ্য তা ফৌজদারি কার্যবিধির 345 ধারার টেবিলের প্রথম এবং দ্বিতীয় কলামে, এবং যে ব্যক্তিদের দ্বারা আপোষ করা যোগ্য সেটা আছে কত কলামে? তৃতীয় কলামে। মানে কোন ধারা, এইটা আছে প্রথম আর দ্বিতীয়। আর কে কে আপোষ করতে পারে, কার সম্মতি লাগবে, ভিকটিমের, এটা আছে কত? তৃতীয় কলাম। যেমন দণ্ডবিধি 323 এবং 324 ধারায় আঘাতের অপরাধ মীমাংসা করতে পারে যাকে আঘাত দেওয়া হয়েছে, অর্থাৎ কে? ভিকটিম। সো জেনে রাখা ভালো। দেখেন 345-এর 1 ধারায় অপরাধের আপোষ মীমাংসার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যক্তির সম্মতি যথেষ্ট। মানে একের যে টেবিল আছে যাকে আদালতের অনুমতির দরকার নাই, এখানে একটু লেখেন 345-এর 1 তীর চিহ্ন দিয়ে লেখেন আদালতের অনুমতি ব্যতীত। 345-এর 1 তীর চিহ্ন দিয়ে লেখেন আদালতের অনুমতি ব্যতীত।
345-এর 2, 345-এর 2 তীর চিহ্ন দিয়ে লেখেন আদালতের অনুমতি নিয়ে। তাহলে আদালতের অনুমতি ব্যতীত বললে কত? 345-এর 1, আর আদালতের অনুমতি নিয়ে 345-এর 2। সো তার আগে 2 নম্বর পয়েন্টটা দেখেন, দণ্ড আরোপের পূর্বে যে কোনো সময় 345 ধারা অপরাধ আপোষ মীমাংসা করতে পারে, সেটা কোর্টের ভিতর অথবা বাইরে। যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেখেন, অপরাধের আপোষ করার জন্য অন্য কোনোভাবে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি 18 বছরের কম বয়স্ক হলে, আন্ডারলাইন করেন, জড়বুদ্ধ হলে বা পাগল হলে তার পক্ষে চুক্তি সম্পাদনের যোগ্যতা সম্পন্ন কোনো ব্যক্তি আদালতের অনুমতি নিয়ে আপোষ মীমাংসা করতে পারে। আজকের পরীক্ষা আসছে যে যিনি আপোষ মীমাংসা করবে তিনি যদি 18 বছরের কম বয়স্ক হয়, তিনি যদি কি হয়, জড়বুদ্ধ হয়, তিনি যদি কি হয়, পাগল হয়, তাহলে আপোষ মীমাংসা করবে কে? তার পক্ষে আদালতের অনুমতি নিয়ে অন্য কোনো ব্যক্তি। বুঝেছেন? 345-এর 6 ধারা অনুযায়ী অপরাধের আপোষ মীমাংসা আসামির কি বলে গণ্য হবে? খালাস। আর এই খালাসের বিরুদ্ধে আপিল দেখেন, যেহেতু 345 ধারা আপোষ মীমাংসা আসামির খালাস বলে গণ্য হয়, যেহেতু খালাসের বিরুদ্ধে আপিল করা যায়, তাই 345 ধারা আপোষ মীমাংসার বিরুদ্ধে 417 ধারায় সরকার বললেন সরকার আপিল করতে পারে। কে আপিল করবে? সরকার। আর যদি বলে আপোষ মীমাংসা কি আপিল পর্যায়ে করা যায়? যায়। রিভিশন পর্যায়ে করা যায়? যায়। বুঝেছেন? লেখেন, স্টার দিয়ে লেখেন, 2025 সালের সংশোধনী অনুসারে 2025 সালের সংশোধনী অনুসারে বেআইনি সমাবেশকে আপোষযোগ্য করা হয়েছে। বেআইনি সমাবেশকে আপোষযোগ্য করা হয়েছে। এই শুনেন, আগে বেআইনি সমাবেশে আপোষ করা যেত না। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে 2025 সালের সংশোধনী অনুসারে নিম্নের কোন অপরাধটিকে আপোষযোগ্য করা হয়েছে, বেআইনি সমাবেশ। বেআইনি সমাবেশের শাস্তি ছিল মাত্র 6 মাস, তাও সেটা আপোষযোগ্য ছিল না। বর্তমানে এটা কি করা হয়েছে? আপোষযোগ্য। সো বিগত বছরের যে প্রশ্ন আছে, কোন মামলা আপোষ মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি হলে আসামি দেশ বলে গণ্য হবে কি? খালাস। এগুলা মোটামুটি পারবেন। সেলফ প্র্যাকটিসের 2, 3, 6 এগুলা পড়ে ফেলবেন। সবশেষে 10 নাম্বার পয়েন্টে দেখেন, ফৌজদারি কার্যবিধির কত ধারায় ওপেন কোর্টের বিধান আছে? কত ধারা? 305। ওপেন কোর্টের মানে হলো যে প্রকাশ্য আদালতে বিচার হবে। প্রকাশ্য আদালতে বিচার হবে। কত ধারা? 355। আর নিচে লেখেন ক্যামেরা ট্রায়াল, CAMERA, ক্যামেরা TRIAL, ক্যামেরা ট্রায়াল। এটার ভালো বাংলা রুদ্ধদ্বার কক্ষে বিচার, আর যদি সহজ বাংলা চান গোপনে বিচার। ক্যামেরা ট্রায়াল মানে কি? গোপনে বিচার বা রুদ্ধদ্বার কক্ষে বিচার। এখন আপনি ভাবতে পারেন ক্যামেরা ট্রায়াল মানে সিসি ক্যামেরা থাকবে, সবাই দেখবে সামনেতে। না, এই ক্যামেরা ট্রায়াল মানে হলো কি? গোপনে বিচার। এটাও 352। তো যদি আসে যে প্রকাশ্য আদালতে বিচার, ফৌজদারি কার্যবিধির কত? 352। ক্যামেরা ট্রায়ালও কত? 352। কত মেগাপিক্সেলের ক্যামেরা? কলিপাল বলবেন স্যার, ঢাকার রাস্তায় রাস্তায় যে নতুন AI ক্যামেরা লাগাইছে সেই ক্যামেরা। আচ্ছা, এই যা হয়ে গেছে, ঠান্ডা ও ডাকতেছে, বুঝতে পারছি। দাঁড়ান, আর একটা ধারা লিখে আমরা বিরতিতে যাব। ধারা 353। এই ধরে কথা বলা শুরু করেন, ধরেন লেখেন, আসামি বা তার পক্ষের উকিলের উপস্থিতিতে, লেখেন এই আসামি বা তার ধারা 353 দিয়ে লেখেন, ধারা 353। আসামি বা তার পক্ষের উকিলের উপস্থিতিতে আসামি বা তার পক্ষের উকিলের উপস্থিতিতে আদালত সাক্ষ্য গ্রহণ করবে। এটা আগে লেখেন, আমি বলবানি। আসামি বা তার পক্ষের উকিলের উপস্থিতিতে আদালত কি করবে? সাক্ষ্য গ্রহণ করবে। হয় আসামির কাঠগড়ায় দাঁড়ানো থাকতে হবে, নাহলে আসামির আইনজীবীর থাকতে হবে, তারপরে আদালত সাক্ষ্য গ্রহণ করবে। একজন জিজ্ঞেস করছে এই কথাটা কোথায় বলা আছে? 353।
একজন জিজ্ঞেস করছেন স্যার ক্যামেরা ট্রায়াল কোথায়? ক্যামেরা ট্রায়াল স্পর্শকাতর মামলায়, ধরেন একটা শিশুর মামলা, বিচার হচ্ছে শিশু, বা বিচার হচ্ছে ধর্ষণের মামলা, তাহলে এইগুলো প্রকাশ্য আদালতে করা যাবে না। স্পর্শকাতর যে সকল মামলা আছে সেই সকল মামলাগুলো কিসের ভিত্তিতে হবে? গোপনীয় ক্যামেরা ট্রায়াল, মানে শুধুমাত্র পক্ষরাই উপস্থিত থাকবে, জনসাধারণ উপস্থিত থাকতে পারবে না। এটাই হলো ক্যামেরা ট্রায়াল। আপনারা ওই যে নাস্তা আনছেন, নাস্তার বিরতি 5-6 মিনিট বিরতি, এরপর শুরু হবে। অনলাইনে যারা আছেন আপনারা একটু হাঁটাহাঁটি করেন, ওনারা নাস্তা আনছেন, নাস্তা খাবে। রায় সম্পর্কে, রায় আচ্ছা, আমার আকিনুর জিজ্ঞেস করছে রুদ্ধদ্বার কক্ষে বিচার কি? বলছি বোধহয় আপনি শুনেন নাই। রুদ্ধদ্বার কক্ষ মানে হলো যেখানে সকল লোকের চলাচল নাই। সাধারণত একটু আগে বলছি যে প্রকাশ্য আদালতে বিচার হবে, মানে আসামি বা বাদী উভয় থাকবে, প্লাস অন্যান্য সবাই থাকবে। কিন্তু রুদ্ধদ্বার কক্ষে বিচার সাধারণত যদি স্পর্শকাতর মামলা হয়, ধর্ষণের মামলা, বা কোনো মামলার আসামি একজন শিশু, তাহলে ওই মামলাগুলো শুধুমাত্র পক্ষরাই থাকবে, অন্য কোনো ব্যক্তি থাকবে না। এটা হলো রুদ্ধদ্বার কক্ষে বিচার বা গোপনে বিচার, বুঝছেন? আচ্ছা, এখন দেখেন রায়। আমরা এখানে যদি দেখি যে বিচার সমাপ্ত হবার পর, বিচার সমাপ্ত হওয়ার পর অথবা কি লিখছে, অথবা নোটিশ দিয়ে, নোটিশ দিবে কারে? পক্ষ বা উকিল। নোটিশ দিবে মামলার পক্ষ অথবা কি উকিলকে, নির্ধারিত প্রকাশ্য আদালতে বা বিচারের রায় ঘোষণা করা হয়। তাহলে বিচার সমাপ্ত হওয়ার সাথে সাথেও রায় ঘোষণা করতে পারে, অথবা নোটিশ দিয়ে প্রকাশ্য আদালতে পরবর্তীতেও ঘোষণা করতে পারে। ভিন্নরূপ বিধান না থাকলে প্রত্যেকটি রায় আদালতের প্রিজাইডিং অফিসার কর্তৃক লিখিত হইতে হবে। প্রিজাইডিং অফিসার মানে হলো যে বিচারক, তিনি। এই রায় লিখবে কে? প্রিজাইডিং অফিসার কর্তৃক লিখিত হইতে হবে, বা তার শ্রুত লিখন হতে আদালতের ভাষায় বা ইংরেজি ভাষায় লিখিত হবে। তাহলে রায়ের ভাষা হবে আদালতের ভাষা বা ইংরেজি ভাষা। স্ক্রিনে দেখা যাচ্ছে 366, অ্যাকচুয়ালি এটা হবে 367। 367। সো লিখে রাখেন যে রায়ের যে ভাষা, চার্জের ভাষা আদালতের ভাষা বা ইংরেজি ভাষা, মনে আছে? 164 এর ভাষা আদালতের ভাষা, ইংরেজি ভাষা বা আসামির ভাষা, নাকি? আর একটা ভাষা পেলাম রায়ের ভাষা, আদালতের ভাষা বা ইংরেজি ভাষা, আদালতের ভাষা বা ইংরেজি ভাষা। 366টা একটু ধারা দিয়ে, 366 ধারা দিয়ে লেখেন। ধারা 366, রায় ঘোষণার ভাষা, রায় ঘোষণার ভাষা সমান সমান রায় ঘোষণার ভাষা সমান সমান দিয়ে লেখেন আদালতের ভাষা বা আসামি অথবা তার কৌশলীর, আসামি অথবা তার কৌশলীর বোধগম্য কোনো ভাষায়, আসামি অথবা তার কৌশলীর বোধগম্য কোনো ভাষায়। তাহলে একটু বুঝাই দিই, রায় ঘোষণা করবে মুখ দিয়া, এই ঘোষণাটা হবে আদালতের ভাষায়, অথবা আসামির বা তার আইনজীবী যে ভাষা বুঝে সেই ভাষায়। আর যখন তারা রায়ের সার্টিফাইড কপি তুলবে, ওই রায়টা লেখা থাকবে হয় আদালতের ভাষায়, নাইলে ইংরেজি ভাষায়, বুঝছেন? তো 366-67 মনে না রাখলেও চলবে, জাস্ট লেখা, রায়ের লেখার ভাষা হলে আদালতের ভাষা বা ইংরেজি ভাষা, আর রায় ঘোষণার ভাষা হলো আদালতের ভাষা, আসামি অথবা তার কৌশলী বোধগম্য ভাষায়। ক্লিয়ার? এখন দেখেন রায়ে অ্যাকচুয়ালি কি থাকে। রায়ে মোটামুটি বিচার্য বিষয় থাকে, কেন তারে শাস্তি দিল, কেন দিল না, PW1 কি বলছে, PW2 কি বলছে, এগুলা বিস্তারিত থাকে। এই কারণে তারে সাজা দেওয়া হলো, বা এই কারণে তারে কি দেওয়া হলো, খালাস দেওয়া হলো। বিকল্প রায়ে আসেন, জাজমেন্ট ইন অল্টারনেটিভ। বিকল্প রায়, বিকল্প রায় আলাদা কাগজ দিছি আগে, আপনারা আলাদা কাগজ পাবেন না, দরকার নাই। যদি কারো কাগজ দরকার হয় যাওয়ার আগে নিয়ে যান, বাট আমার দরকার নাই। বিকল্প পদ্ধতিতে রায় হলো যে যখন আপনি একটা অপরাধ করছেন, এখন অপরাধ আদালত বুঝতেছে এটা এই অপরাধ হইতে পারে, এই অপরাধও হইতে পারে, তখন আদালত আপনারে বলবে যে তুমি, তোমার এই অপরাধের এতদিন সাজা দিলাম, এই অপরাধের এতদিন সাজা দিলাম, তোমার মন যেটা চাই সেটা তুমি ভোগ করবা। এটাই হলো কি বিকল্প পদ্ধতিতে রায়। শুধুমাত্র কোন আইনের ক্ষেত্রে? দণ্ডবিধির ক্ষেত্রে। দণ্ডবিধির 2টি ধারা বা একটি ধারার 2টি অংশ। কি বললেন? দণ্ডবিধির 2টি ধারা অথবা একটি ধারার কি 2টি অংশ। দেখা হলো
যে আপনি একজনকে ধাক্কা দিয়ে ফেলে দিছেন, এটা 323 হয় 352 হয়। উদাহরণস্বরূপ বলি, 323-এ শাস্তি বেশি অর্থদণ্ড কম, আর 352-তে অর্থদণ্ড বেশি শাস্তি কারাদণ্ড কম। আপনারা বললো যে আনিসে বললো যে তুমি কোনটা বেছে নিবা নাও। এখন তার যদি টাকা থাকে তাহলে যেটা অর্থদণ্ড বেশি সেটা বেছে নিবে, আর সে যদি টাকাটা পয়সা না থাকে তাহলে কারাদণ্ড ভিতরে যায় ওইটা বেছে নিবে। তাহলে যদি আপনার পরীক্ষায় প্রশ্ন আসে যে বিকল্প পদ্ধতিতে রায় কত ধারা 367(3) কোন আইনের অধীনে দিতে পারে? দণ্ডবিধি। দণ্ডবিধির 2টি ধারা অথবা কি একটি ধারা 2টি অংশ। এই যে দেখেন, ফৌজদারি কার্যবিধি 367(3) ধারায় বিকল্প রায় নিয়ে আলোচনা করেছে। দণ্ডবিধির অধীন দণ্ড হলে, কোন আইনের অধীন? দণ্ডবিধির অধীন দণ্ড হলে অপরাধের উক্ত বিধির অপরাধটি উক্ত বিধির মধ্যে কোন ধারার অন্তর্ভুক্ত সে সম্পর্কে কোনো সন্দেহ থাকলে আদালত স্পষ্টরূপে প্রকাশ করবে এবং বিকল্প রায় প্রদান করবে। চলে আসেন দায়ের আদালত কর্তৃক রায়ের কপি অগ্রবর্তী করা। রায়ের কপি মানে দায়ের আদালত রায় দেওয়ার পরে এই রায়ের কপিটা উনি কোথায় পাঠাবে? 1 নম্বরে দেখেন, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এবং শব্দটা গোল্ডেন, এবং জেলা ম্যাজিস্ট্রেট। ধারা আপনার মনে রাখার প্রয়োজন নাই। যদি বলে যে দায়ের আদালত রায় দেওয়ার পরে যদি গোপালগঞ্জে হয়, কার কার কাছে পাঠাবে? চিফ জুডিশিয়াল এবং জেলা ম্যাজিস্ট্রেট। আর ঢাকা হইলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং জেলা ম্যাজিস্ট্রেট। সো আপনি লোকালে যান আর মেট্রোপলিটন এলাকায় যান, উভয় ক্ষেত্রে কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট থাকবেই। বুঝছেন? জেনে রাখা ভালো। বিবিআই 366(2) ধারা অনুসারে যে ক্ষেত্রে বিচারের সময় আসামির ব্যক্তিগত হাজিরাতে অব্যাহতি দেওয়া হয়েছে, ভাই আসামির ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয় কত ধারায় বলেন? 205 205 205 ধারায় তারে বলছে যে বিচারের সময় হাজির হওয়া লাগবে না। বা যে অপরাধের শাস্তি, আন্ডারলাইন করেন, শুধু অর্থদণ্ড। যে অপরাধের শাস্তি শুধু কি? আপনার বিরুদ্ধে এমন একটা মামলার বিচার হচ্ছে, এই মামলার শাস্তি শুধুমাত্র অর্থদণ্ড, বা যে ক্ষেত্রে তাকে খালাস দেওয়া হয়েছে। এই 3টা ক্ষেত্রে সেক্ষেত্রে রায় প্রদানের দিন আসামির হাজির হওয়া বাধ্যতামূলক না, এবং তার আইনজীবীর উপস্থিতিতে রায় প্রদান করা যেতে পারে। আজকের পরীক্ষায় প্রশ্ন আসছে। তাহলে কি কি? যদি আসামির ব্যক্তিগত হাজিরা থেকে কি দেয়? অব্যাহতি দেয়। যদি শাস্তিটা শুধু কি হয়? অর্থদণ্ড হয়। অথবা যদি তারে কি দেওয়া হয়? খালাস দেওয়া হয়। এই 3টা ক্ষেত্রে তার ওখানে হাজির হওয়া কি? বাধ্যতামূলক না। অন্যান্য সকল ক্ষেত্রে হাজির হওয়া বাধ্যতামূলক। তারপরে দেখেন, আদালত একবার রায়ে স্বাক্ষর করলে পরিবর্তন বা রিভিউ করতে পারে না, কিন্তু করণিক ভুল সংশোধন করতে পারে। 369 বিবিআই। আদালত যদি একবার রায়ে স্বাক্ষর করে তাহলে ফৌজদারিতে রিভিউ এর কোনো বিধান নাই, শুধু কি করা যায়? করণিক ভুল সংশোধন করা যায়। কত ধারা? 369 নাকি? পরের পয়েন্টটা ইম্পর্টেন্ট। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কত সময়ের মধ্যে আপিল করতে পারে? তার রায়ের সময় আসামিকে বলতে হবে। শুধুমাত্র একটা দণ্ডের ক্ষেত্রে আসামি বলে দিবে যে আপনি এতদিনের মধ্যে আপিল করবেন। সেটা কি? মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ডের ক্ষেত্রে কতদিনের মধ্যে আপিল করতে পারবে কারে বলে দিবে? পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কোন ধরনের দণ্ডের ক্ষেত্রে আসামিকে আপিলের সময় বলে দেওয়া হবে? মৃত্যুদণ্ড। বুঝেছেন? বিগত বছরের প্রশ্নটা দেখেন, কোন ক্ষেত্রে রায় প্রদানের দিন আসামির উপস্থিতি বাধ্যতামূলক না? আসামির কি দিলে? খালাস দিলে। আমরা 3টা ক্ষেত্র পড়ছি। আসামির কি দিলে? খালাস দিলে, ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিলে, আর শাস্তি যদি শুধু অর্থদণ্ড হয়। এই 3টা ক্ষেত্রে হাজির হওয়া বাধ্যতামূলক না। 2 নাম্বার দেখেন, দায়ের আদালতের রায় বা দণ্ডাদেশের অনুলিপি অগ্রবর্তী করতে হবে কার কাছে? জেলা ম্যাজিস্ট্রেট বরাবর, নাকি? সেলফ প্র্যাকটিসের 2, 5, 6, 7, 9 বিবিআই। দায়ের আদালতের রায়ের কপির জন্য আসামি পক্ষ আবেদন করলে তা দিতে হবে কি? খরচাবাদে বিলম্ব ছাড়া। বাস্তবে দেয়? দেয় না, কিন্তু আইনে বিধান আছে 371 ধারায়, দায়ের আদালতের রায়ের কপি যদি আসামি চায় তারে কি ছাড়া দিতে হবে? খরচ ছাড়া এবং বিলম্ব ছাড়া। বুঝছেন? 10 নম্বর প্রশ্ন আজকে পরীক্ষায় আসছে এই ধরনের। দেখেন, কোন মামলার রায় কখন অনুবাদ করতে হয়?
এরকম একটা আসছে না? জি। 368 ধারা লেখেন, ধারা 368 লেখেন। ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, লেখেন। ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে কিভাবে, ফাঁসিতে ঝুলিয়ে, তারপরে লেখেন স্টার দিয়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কোথায় প্রেরণ করতে হবে? তার রায়ে উল্লেখ থাকবে না। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কোথায় প্রেরণ করতে হবে তার রায়ে উল্লেখ থাকবে না। মানে যদি কাউরে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তাহলে কোন জেলখানায় রাখবে এটা নির্ধারণ করবে সরকার, এটা আদালত না। বুঝছেন? চলে আসি ডেথ রেফারেন্স, মৃত্যুদণ্ড অনুমোদন। এই আগে আগে কোথায় যান লালন সাহেব? আড্ডায়? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। দেখেন 374 ধারা দেখেন। এই বলেন তো দেখি আপনাদের মনে আছে কিনা দায়রা আদালত কি সাজা দিতে পারে? যে কোনো যে কোনো দণ্ড দিতে পারে, মৃত্যুদণ্ডও দিতে পারে। অনুমোদন লাগবে কার? দায়রা আদালত 31-2 ধারায় মৃত্যুদণ্ড দিতে পারে। উনি যখন মৃত্যুদণ্ড দিবেন তখন মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ওই ফাইলপত্র হাইকোর্টে পাঠাবে 374 ধারায়। কত ধারায়? তাহলে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য দায়রা আদালত থেকে ফাইলপত্র হাইকোর্টে গেল কত ধারায়? 374। এরপরে দেখেন হাইকোর্টে যাওয়ার পর হাইকোর্ট অধিকতর অনুসন্ধান বা অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করবে। হাইকোর্ট যখন ওই ফাইলপত্র পেল, হাইকোর্ট বিভাগ কি করবে? অধিকতর অনুসন্ধান বা অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ কত ধারায়? 375। এবং 376 ধারায় দেখেন হাইকোর্ট বিভাগ যা খুশি তাই করতে পারে। মানে মৃত্যুদণ্ড অনুমোদন করতে পারে, মৃত্যুদণ্ড বাতিল করতে পারে, অন্য কোনো সাজা দিতে পারে, ইভেন আসামির খালাসও দিতে পারে। বাট আজকে একটা প্রশ্ন আসছে যে 376 ধারা কি করতে পারে না? অব্যাহতি দিতে পারে না। এই যে দেখেন 374 ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগে মামলার কার্যক্রমটি দাখিল করা হলে 376 ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগ মৃত্যুদণ্ডের আদেশ অনুমোদন করতে পারে, অন্য কোনো শাস্তি দিতে পারে, বা মৃত্যুদণ্ড বাতিল করতে পারে। দায়রা আদালত যে দণ্ডে আসামিকে দণ্ডিত করতে পারত সে দণ্ড দিতে পারে। একই অভিযোগ বা সংশোধিত অভিযোগের নতুন বিচারের নির্দেশ দিতে পারে। আসামিরে কি খালাসও দিতে পারে। তাহলে আমি এখানে প্রশ্নে দেখছিলাম যে কি পারে না? অব্যাহতি দিতে, খালাস দিতে পারে কিন্তু অব্যাহতি দিতে পারবে না। তবে উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আন্ডারলাইন করবেন আপিলের মেয়াদ শেষ না হলে বা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এমন আদেশ দিবে না। যতদিন পর্যন্ত আপিলের মেয়াদ শেষ না হচ্ছে বা যতদিন পর্যন্ত আপিল নিষ্পত্তি না হচ্ছে ততদিন পর্যন্ত তিনি 376 ধারায় কোনো আদেশ দিবেন না। তাহলে ডেথ রেফারেন্সের ফাইলপত্র ঢাকাতে গেল হাইকোর্ট বিভাগে 374, হাইকোর্ট বিভাগ অধিকতর সাক্ষ্য গ্রহণ অনুসন্ধান 375, আর ডেথ রেফারেন্স অনুমোদন করুক বাতিল করুক খালাস দেখ সবকিছু কত? 376। জেনে রাখা ভালো। দেখেন 376 ধারায় হাইকোর্ট বিভাগ মৃত্যুদণ্ড বহালের আদেশ দিলে বা অন্য কোনো আদেশ দিলে কোনো প্রকার বিলম্ব ছাড়া উক্ত আদেশের কপি দায়রা জজের নিকট প্রেরণ করতে হবে কত ধারায়? 379। মানে ওটা হাইকোর্ট বিভাগ যে আদেশই দেখ না কেন সেই আদেশের কপি আবার পাঠাবে কার কাছে? দায়রা জজের কাছে। দায়রা জজ ওয়ারেন্ট ইস্যু করে বা অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করে 381 ধারায় সেটা আবার কি করবে? কার্যকর করবে। তাহলে 374-এ হাইকোর্টে গেল, 75-এ অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করলো, 76-এ অনুমোদন করুক যা খুশি করলো সেটা আবার জানাবে 379-তে দায়রা আদালতে, দায়রা আদালত কার্যকর করবে 381। পরের ধারাটা ভিভিআই। মৃত্যুদণ্ডে দণ্ডিত কোনো মহিলা গর্ভবতী হলে হাইকোর্ট বিভাগ 382 ধারায় তার মৃত্যুদণ্ড স্থগিত করতে পারে না, লেখেন পারবে। এবং যাবজ্জীবন কারাবাসে কি কমাতে পারে। এমন কাউরে মৃত্যুদণ্ড দিছে সে ধরেন গর্ভবতী,
তাহলে তার মৃত্যুদণ্ড অবশ্যই স্থগিত করবে। কত ধারায়? 382 ধারায়। কে? হাইকোর্ট বিভাগ। এবং তার শাস্তি ইচ্ছা করলে কমাইতে পারে কিসে? যাবজ্জীবন কারাদণ্ডে। কিন্তু বাধ্যতামূলক কোনটা? স্থগিত করা বাধ্যতামূলক, কিন্তু কমাইতেও পারে, নাও পারে। জি। 3 নম্বর দেখেন, ফৌজদারি কার্যবিধির কোন ধারায় গর্ভবতী স্ত্রীলোকের মৃত্যুদণ্ডের স্থগিতের বিধান আছে? কোন ধারায়? 382 নাকি ভাই? তাহলে যদি আপনারা বলে যে মৃত্যুদণ্ড অনুমোদন করে কত ধারায়, কি বলবেন? 376। 376। 12 নম্বর প্রশ্নটা দেখেন, হাইকোর্ট বিভাগ 376 ধারায় দণ্ডাদেশ বহাল রেখে বা নতুন যে শাস্তিবর্ণ যে আদেশ দিবে তাতে কয়জন বিচারক স্বাক্ষর করবে? 2 জন। বিবিআই কয়জন বিচারক? 2 জন। তারপরে দেখেন, হাইকোর্ট বিভাগ কোন মৃত্যুদণ্ডের আদেশ বহাল করে কোন আদেশ দিলে বা অন্য কোন আদেশ দিলে উক্ত আদেশের কপি পাঠাইতে হবে কার কাছে? দায়রা জজের নিকট। কত ধারায়? 379 ধারায়। এবং 376 ধারায় যে আদেশ দিল কয়জন বিচারক স্বাক্ষর করবে? 2 জন। 16 বিবিআই, 19 বিবিআই। এখানে দণ্ড কার্যকরে চলে আসেন। গর্ভবতী স্ত্রীলোকের মৃত্যুদণ্ড স্থগিতকরণ, সরাসরি এখানে আসেন। কত ধারা? 382। 382 ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগ গর্ভবতী স্ত্রীলোকের মৃত্যুদণ্ড স্থগিতকরণের আদেশ দিতে পারে। দিতে পারে কেটে লেখেন দিবে। কি লিখবেন? দিবে। বা আছে না? বা কেটে লেখেন এবং। উপযুক্ত মনে করলে শাস্তি কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারে। মাঝের একটা বিষয় বেশ জটিল, আপনাদের কাছে পেঁচ লাগে, জাস্ট এটা মনে রাখবেন। মাঝের ওই যে 86 উপরের লাইনটা পড়বো, 86 উপরের লাইন। যখন কয়েদিকে জেলে আটক রাখতে হবে তখন পরোয়ানাটি জেলারকে যথাযথভাবে জানাতে হবে। এই লাইনটা মনে রাখবেন। ধরেন একটা রায়ে একজনকে কারাদণ্ড দিছে, তাহলে ওই কারাদণ্ড যে তারা দিল তারা একটা জেলখানায় আটক রাখতে হবে না? তাহলে অবশ্যই জানাতে হবে কারে? জেলার রে। কারে? জেলার রে। এইটুক মনে রাখেন। এবার আসেন 386 ধারা বিবিআই, জরিমানা আদায়ের পদ্ধতি। ওয়ারেন্ট ফর লেভি অফ ফাইন। আপনারে ফৌজদারি মামলায় যে কারাদণ্ড আর অর্থদণ্ড দেয়, তো কারাদণ্ড দিল যাবজ্জীবন, অর্থদণ্ড দিল 1 লাখ, কিন্তু 1 লাখ অনাদায় কোনো কারাদণ্ড দেয় নাই। তার মানে কি? ওই 1 লাখ আপনার কাছ থেকে আদায় করা হবে। বুঝছেন? এখন আদায়ের পদ্ধতি কি শুনেন। আদালত স্বয়ং ওই আসামির অস্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয় করে আদায় করতে পারে। 386 ধারায় বলতেছে আদালত কি স্বয়ং কোন ধরনের সম্পত্তি ক্রয় বিক্রয় করবে? অস্থাবর। আর স্থাবর বা অস্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয় করে আদায়ের জন্য জেলা কালেক্টর মানে ডিসি সাহেবের দায়িত্ব দিতে পারে, এবং ডিসি সাহেব এটা দেওয়ানি আদালতের ডিক্রি হিসেবে গণ্য করে সেই টাকা পয়সা আদায় করে দিবে। তাহলে আমি মনে রাখবো যে জরিমানা আদায়ের জন্য পরোয়ানা জারি কত ধারায়? 386 ধারায়। আদালত কোন ধরনের সম্পত্তি ক্রয় বিক্রয় করতে পারে? অস্থাবর। আদালত পারে অস্থাবর। আর আদালত যখন ডিসি সাহেবের ক্ষমতা দিবে তখন কোন ধরনের? স্থাবর অস্থাবর উভয়। এবং আদালতের এই পরোয়ানাটা ডিসি সাহেব কি হিসেবে গণ্য করবে? ডিক্রি। দেওয়ানি আদালতের ডিক্রি। এই যে দেখেন, যখন কোনো অপরাধীকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং অর্থদণ্ডে প্রদানকারী আদালত নিম্নলিখিত বলতেন 2টি উপায়ে অর্থদণ্ড আদায় করতে পারবে। কয়টা উপায়? 2টা উপায়। কি কি দেখেন। 1, অপরাধীর অস্থাবর সম্পত্তি জায়গা ক্রয় আছে, যাদের বইতে ক্রয় আছে ক্রয় কেটে ক্রোক লেখেন। লিখছেন? আজকে এই প্রশ্ন আসছে যে আদালত কি করতে পারে? অস্থাবর সম্পত্তি ক্রোক এবং বিক্রয় করতে পারে। আর অনাদায়ী অপরাধীর অস্থাবর এবং স্থাবর বলতেন, অস্থাবর এবং অস্থাবর বা উভয় সম্পত্তি দেওয়ানি কার্য পদ্ধতি অনুসারে পরোয়ানা কার্যকর করে পাওনা আদায় জেলা কালেক্টরকে ক্ষমতা দিতে পারে। তাহলে
জেলা কালেক্টরে পরোয়ানা দিতে পারে যে তুমি স্থাবর এবং অস্থাবর সম্পত্তি আদায় মানে ক্রয় বিক্রয় করে আদায় করে দাও, এবং এই যে যে পরোয়ানাটা দিল, এই পরোয়ানাটারে জেলা কালেক্টর কি হিসেবে গণ্য করবে? দেওয়ানি আদালতের ডিক্রির নাই, দেওয়ানি আদালতের ডিক্রির নাই। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে যে 386 ধারায় জেলা কালেক্টরকে যে পরোয়ানা দেয় এটা কি হিসেবে বিবেচিত হবে? দেওয়ানি আদালতের ডিক্রি। বুঝতেন ভাই? তবে দেখেন, তবে যদি দণ্ডাদেশে নির্দেশ থাকে যে জরিমানা পরিশোধ করা না হলে অপরাধী কারাদণ্ডে দণ্ডিত হবে এবং আসামি যদি আরোপিত অর্থদণ্ড না দিয়ে কারাভোগ করে, তবে আদালত উক্তরূপ পরোয়ানা জারি করতে পারবে না। ধরেন রায় বলছে যে তুমি 1 লাখ টাকা দিবা বা 6 মাস কারাদণ্ড ভোগ করবে, এখন সে যদি 6 মাস কারাদণ্ড ভোগ করে তাইলে আর তার টাকা পয়সা দেওয়া লাগবে না। যখন কোনো আসামিকে, আন্ডারলাইন করেন, কেবলমাত্র জরিমানা করা হয় মানে তার শুধু অর্থদণ্ড দিছে এবং জরিমানা অনাদায়ে কারাদণ্ডে দণ্ডিত করা হয়, মানে তারে অর্থদণ্ড দিছে এবং বলছে অর্থদণ্ড না দিতে পারলে তুমি 6 মাস কারাদণ্ড ভোগ করবা, সেই ক্ষেত্রে আদালত উক্ত জরিমানার টাকা পরিশোধের জন্য গোল্ডেন 30 দিন সময় দিতে পারে, বা 2 বা 3 কিস্তিতে, এবং উক্ত ক্ষেত্রে প্রথম কিস্তি আদেশে 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে এবং অন্যান্য কিস্তিগুলো 30 দিনের বেশি বিরতিতে পরিশোধ করা যাবে না। একটু বুঝেন, যখন কাউরে অর্থদণ্ড দিছে, বললো যে তুমি 1 লাখ টাকা দিবা বা 6 মাসের কারাদণ্ড ভোগ করবা, এখন সে 6 মাস কারাদণ্ড ভোগ করতেছে, 1 লাখ টাকা দেওয়ার সামর্থ্য তার নাই, এখন সে আদালতের কাছে সময় চাইতে পারে 388 ধারায় যে ওনার আমি এই টাকা 2 বা 3 কিস্তিতে দিয়ে দিব, আমারে আপাতত সময় দেন। সর্বোচ্চ তাহলে কত কিস্তি? 3 কিস্তি, এবং প্রতি কিস্তির মেয়াদ কত? 30 দিন। বুঝছেন? এই কিস্তির কথা বলা আছে কততে? 388। জেনে রাখা ভালো। দেখেন, অর্থদণ্ড আদায়ের পরোয়ানা কার্যকর করতে অপরাধীকে গ্রেফতার বা আটক করা যাবে না। আপনি যদি শুধু অর্থদণ্ড আদায় করতে চান, কোনো কারাদণ্ড না, তাহলে অর্থদণ্ডের ক্ষেত্রে ওই আসামির সহায় সম্পত্তি ক্রোক করো, কিন্তু আসামিরে গ্রেফতার করা যাবে না। বুঝেছেন? বিগত বছর প্রশ্ন দেখেন, আদালত আসামিকে জরিমানা দণ্ডে দণ্ডিত করলে তা আদালত তা আদায়ের কর্তৃত্ব দিয়ে পরোয়ানা যে দেওয়া যায় কাকে বলেন? জেলা কালেক্টরকে। আর এই যে জেলা কালেক্টরকে যে পরোয়ানাটা দিবে কি হিসেবে গণ্য হবে? দেওয়ানি আদালতের ডিগ্রি। ডিগ্রি না কিন্তু, কি ডিগ্রি। 389 ধারাটা দেখেন, কে পরোয়ানা ইস্যু করতে পারে? যে জজ বা ম্যাজিস্ট্রেট দণ্ড দিছে সেই পরোয়ানা দিবে। বুঝছেন? যে আদালত দণ্ড দিছে পরোয়ানা দিবে সে। এই যে দেখেন, যে জজ বা ম্যাজিস্ট্রেট দণ্ড দিয়েছে তিনি বা তার স্থলাভিষিক্ত জজ বা ম্যাজিস্ট্রেট দণ্ড কার্যকর করার জন্য পরোয়ানা জারি করতে পারে। চলে আসি 399 ধারা। এবার আজকে প্রশ্ন আসছে, নাবালক অপরাধীকে সংশোধনাগারে আটক। নাবালক অপরাধীরে জেল যদি দেয়ও তারে সরাসরি জেলখানায় আনিসের সাথে রাখবে না। বুঝছেন? তারে সংশোধনাগারে আটক রাখবে। কারণ ধরেন আমরা আনিস সাহেবরে, যদি আনিস সাহেব ধরেন নাবালক, এখন উনারে যদি সাজা দেয় এবং উনি যদি জেলখানায় যায় ডিপ জলের সান্নিধ্য হয়েছে, তাহলে ও তো আরো পাইকে যাবে। ক্ষতি তো এমনি হয়েছে, আরো ডিপ জলের সান্নিধ্য হইলে আরো পাইকে যাবে। তাহলে এই কারণে আইন করলো যে তাদেরকে, নাবালকদের রাখতে হবে কোথায়? সংশোধনা করে, তারা তারা যাতে শুদ্ধ হতে পারে। এই যে দেখেন, ফৌজদারি কার্যবিধির 339 ধারার অধীন যখন কোনো ব্যক্তি যার বয়স গোল্ডেন 15 বছরের কম, কত বছরের কম, তাকে কোনো ফৌজদারি আদালতে কোনো অপরাধের জন্য দণ্ড প্রদান করে, সেই আদালত উক্ত ব্যক্তিকে ফৌজদারি জেলে আটক রাখার পরিবর্তে গোল্ডেন সরকার কর্তৃক প্রতিষ্ঠিত কোনো সংশোধনাগারে আটক রাখার আদেশ দিতে পারে। কোথায় আটক রাখার আদেশ দিবে? সরকার কর্তৃক প্রতিষ্ঠিত সংশোধনাগারে। বিগত বছরের প্রশ্ন দেখেন, নাবালক অপরাধীদের সংশোধনাগারে আটক রাখার বিধান ফৌজদারি কার্যবিধির কোন ধারায় আছে? 399 ধারায়। নাইম গাজী, জুরিসডিকশন ইন দ্য কেস অফ জুভেনাইল, কিশোর অপরাধীর বিচার এর এখতিয়ার কোথায় পড়ছি বলেন? 399-তে পড়ছেন নাবালকরে কোথায় আটক রাখবে, আর নাবালকের বিচার করবে কে, এটা কোথায় আছে বলেন? 29-এর খ। 29-এর খ। কে বিচার করতে পারবে? সেলফ প্র্যাকটিসের 3, 4, 5, 11, 12
13, 15 কোন শাস্তি কার্যকর করার জন্য প্রত্যেকটি পরোয়ানা জারি করতে পারে শাস্তি প্রদানকারী জজ বা ম্যাজিস্ট্রেট বা তাদের স্থলাভিষিক্ত জজ বা ম্যাজিস্ট্রেট। কোনো প্রশ্ন আছে? একটু 2 মিনিটের বিরতি, তারপর আবার পড়বো, বুঝছেন না কেউ। তো আমরা পড়া শুরু করি। দণ্ড স্থগিত, মৌকুফ এবং হ্রাস। দেখেন এখানে খুব আহ বিস্তারিত আলোচনা করা আছে, খুব সংক্ষেপে পড়বো। দেখেন ফৌজদারি কার্যবিধি 401 ধারায় ওই প্রথম পয়েন্টটা, ফৌজদারি কার্যবিধির 401 ধারায় গোল দিবেন সরকার কোন দণ্ডিত আসামির দণ্ড কার্যকর গোল দিবেন স্থগিত, সাসপেন্ড। স্থগিতের ইংরেজি কি? সাসপেন্ড করতে পারে বা শাস্তির সম্পূর্ণ বা যে কোনো অংশ মওকুফ করতে পারে। সম্পূর্ণ অথবা কি যে কোনো অংশ। এখানে একটু বুঝেন, আমার খুব সহজ এত কথা। 401 ধারায় সরকার কোন দণ্ডিত আসামির শাস্তি স্থগিত করতে পারে। যেরকম বেগম খালেদা জিয়ার শাস্তি স্থগিত করে ওনারে 2 বছর পর মুক্তি দিছিল সরকার তার নির্বাহী আদেশ বলে। ফৌজদারি কার্যবিধি কত ধারায়? 401। কত ধারা বলেন? 401। আবার সরকার যদি ইচ্ছা করত এই 401 ধারায় খালেদা জিয়ার শাস্তি মওকুফও করতে পারত। কত ধারায়? 401। তাহলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বলতেন যে ওনাকে আমরা শাস্তি স্থগিত করে মুক্তি দিছি, কিন্তু মওকুফ করার কোনো ক্ষমতা আমাদের নাই, এটা আদালতের বিষয়। কথা কি সত্য কিনা বলেন? কথা সত্য না, আদালতের বিষয়, কিন্তু ওনাদের নির্বাহী বিভাগেরও ক্ষমতা ছিল। 401 ধারায় উনি স্থগিত করতে পারে, আবার কি মওকুফও করতে পারে। তাহলে আমি মনে রাখবো স্থগিত মানে সাসপেন্ড, আর শাস্তি সম্পূর্ণ বা যে কোনো অংশ মওকুফ মানে কি রেমিট। বুঝছেন? মওকুফের ইংরেজি কি? রেমিট। আর স্থগিতের ইংরেজি কি? সাসপেন্ড। তাহলে সাসপেন্ড রেমিট কত ধারায় করতে পারে? 401 ধারায়। কে পারে? সরকার। আচ্ছা, যারা আমাদের অডিয়েন্স আছে তাদের উদ্দেশ্যে বলি, ইউটিউবে বা অন্যান্য যারা শুনেন, আইনের স্টুডেন্টদের বিভিন্ন সময় বিভিন্ন উদাহরণ দিতে হয়। এই যে খালেদা জিয়ার উদাহরণ দিলাম, শেখ হাসিনার বললাম যে সুযোগ নাই, এই কারণে আমার কেউ আওয়ামী লীগ বিএনপি পাইবেন না। আবার যখন আওয়ামী লীগের পক্ষে যায় তখন আবার কেউ আওয়ামী লীগ পাইবেন না। আইনের যারা স্টুডেন্ট, আমার প্রকৃত পক্ষে বিপক্ষে সব দিক নিয়ে কি করতে হবে? কথা বলতে হবে। বুঝতে পারছেন? এখন আমাদের দেশের আইনের এই অবস্থা কেন জানেন? শিক্ষকরা আর শিক্ষার কথা বলে না, তারা এক দলে পড়ে আছে। যে বিএনপি সমর্থক, ন্যায় অন্যায় যাই হোক সে বিএনপির পক্ষেই বলবে। যে আওয়ামী লীগের ন্যায় অন্যায় যাই হোক ওই শিক্ষক আওয়ামী লীগের পক্ষেই বলবে। আইনজীবী আর আইনজীবী নাই। বিএনপি হইলে বিএনপি, বিএনপি যা করবে সব ঠিক, আওয়ামী লীগ করলে আওয়ামী লীগ যা করবে সব ঠিক। কিন্তু প্রকৃতপক্ষে যেটা ন্যায়, সেটা যদি আমার বাবাও অন্যায় করে এটা অন্যায়, আমার শত্রু যদি ন্যায় করে সেটা ন্যায়। কিন্তু এই মনুষ্যত্ব, এই বিবেক আর এখন আর আমাদের মধ্যে নাই। এই কারণে বিচার বিভাগ বলেন, নির্বাহী বিভাগ বলেন, সব জায়গায় একটা অস্থিরতা। এবং এই জিনিসটা হঠাৎ করে তৈরি হয় নাই, আমার আপনার মধ্যেই দল মত নির্বিশেষে বিএনপি আওয়ামী লীগ জামাত যাই হোক না কেন, আমাদের মেন্টালিটি কলুষিত হয়ে গেছে। আমরা সবসময় 2 নাম্বার খুঁজি। বিশ্বাস করেন আর না করেন, আপনাদের আমি এই জায়গা যারা আছে অনেকের যদি বাচ্চা কাচ্চাদের জন্য আমরা অভিভাবকরাই প্রশ্ন খুঁজি যে এই অমুক কোচিং এ পড়লে প্রশ্ন আউট হয়, পাওয়া যায় কিনা। তাহলে ওই অভিভাবক তো ধরেন আওয়ামী লীগও করে না বিএনপিও করে না, কিন্তু সে বুঝে নিছে যে আমার বাচ্চারে প্রশ্ন আউট করে এই প্রশ্নটা দিতে হবে। বিয়ে বাড়িতে খাইতে যাবেন, দেখবেন যে ঠেলা ঠেলি লাগছে, বা যে কোনো এক জায়গা। মানে কি আমরা জাতিগতভাবে অস্থির হয়ে গেছি, ওই খালি নিজের স্বার্থের টুকের জন্য ব্যস্ত। বুঝতে পারছেন? যাই হোক, দেখেন তাহলে আমরা 401 ধারাটা মনে রাখবো, স্থগিত অথবা কি মওকুফ। কে পারে? সরকার। 402 ধারা দেখেন, সরকার গোল দিবেন 402 ধারায় দণ্ড হ্রাস বা পরিবর্তন, কমিউটেশন করে অন্য কোনো দণ্ড দিতে পারে। তাহলে আমি মনে রাখবো 402 হ্রাস বা পরিবর্তন। যদি বলেন স্যার হ্রাস বা পরিবর্তন কি? একজনের সশ্রম কারাদণ্ড দিছিল, কমাইয়া কি দিল? বিনাশ্রম। একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিছিল, কমাইয়া এত বছর দিল। একজনের মৃত্যুদণ্ড দিছিল, কমাইয়া যাবজ্জীবন কারাদণ্ড দিল। তাহলে
সরকার স্থগিত বা মওকুফ করতে পারে দণ্ড 401, আর হ্রাস বা পরিবর্তন কমিট করতে পারে 402। ক্লিয়ার ভাই? আর তারপরের লাইনটা দেখেন, 401 বা 402 ধারায় সরকারকে যে ক্ষমতা দেওয়া হয়েছে গোল দিবেন মৃত্যুদণ্ডের ক্ষেত্রে রাষ্ট্রপতি সেই একই ক্ষমতা প্রয়োগ করতে পারে ধারা 402 ক। ধারা 402 ক এটার অর্থ কি? এই যে আপনার 401-এ সরকার যে মওকুফ বা স্থগিত করে, 402-এ সরকার যে দণ্ড হ্রাস বা মওকুফ করে, এইগুলো রাষ্ট্রপতিও পারে। ফৌজদারি কার্যবিধির 402 ক, ফৌজদারি কার্যবিধির 402 ক। বাট রাষ্ট্রপতি শুধু পারে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে, অর্থাৎ যারা মৃত্যুদণ্ড দিছে তারটা স্থগিত করতে পারে, যারা মৃত্যুদণ্ড দিছে তারটা মওকুফ করতে পারে, যারা মৃত্যুদণ্ড দিছে তারটা কমাইতে পারে। তাহলে রাষ্ট্রপতির যে ক্ষমা প্রদর্শনের অধিকার ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 402 ক। শুধুমাত্র কোন ক্ষেত্রে? মৃত্যুদণ্ডের ক্ষেত্রে। বুঝছেন? এবং রাষ্ট্রপতির এই যে ক্ষমা প্রদর্শনের অধিকার, এর বলে প্রেরোগেটিভ অফ মার্সি। প্রেরোগেটিভ অফ মার্সি, এটা বাংলাদেশ সংবিধানে আছে 49 অনুচ্ছেদ, দণ্ডবিধির আছে 55 ক, আর ফৌজদারি কার্যবিধির আছে 402 ক। আপাতত ওই দুইটা মনে না রাখলে সমস্যা নাই, আপাতত মনে রাখবেন কত? ফৌজদারি কার্যবিধির 402 ক। তাহলে আবার আমরা একটু মিলাই, সময় কম। সরকার 401 ধারায় অভিযুক্ত ব্যক্তির দণ্ড স্থগিত, সাসপেন্ড বা মওকুফ রিমিট করতে পারে। সরকার 402 ধারায় অভিযুক্ত ব্যক্তির দণ্ড হ্রাস বা পরিবর্তন করতে পারে, কমিউট করতে পারে 402। সেম কাজটা রাষ্ট্রপতি করতে পারে 402 ক মৃত্যুদণ্ডের ক্ষেত্রে। আর রাষ্ট্রপতির এই যে প্রেরোগেটিভ অফ মার্সি, এটা দণ্ডবিধির আছে 55 ক, সংবিধানের আছে 49 অনুচ্ছেদ। ধন্যবাদ, আর দরকার নাই এই জায়গা। এখানে মিলন 1 নম্বর প্রশ্নটা পড়েন, এই যে মাইক্রোফোন নিয়ে 1 নম্বর প্রশ্নটা পড়েন। ফৌজদারি কার্যবিধির কোন ধারা অনুসারে সরকার বিশেষ কোন দিবসে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের সাধারণ ক্ষমতা আওতায় দণ্ড মওকুফ করতে পারেন? হুম 401 ও 402 ধারায়। প্রশ্নকর্তার উনি যখন প্রশ্ন করছে ওনার মনে নাই যে মওকুফ কি 401-এ আছে না 402-এ আছে, তখন উনি 401 আর 402 দুইটাই মারিয়ে দিছে যে সমস্যা নাই। বাট অ্যাকচুয়ালি জায়গা উত্তর 401 আর 402 এর মধ্যে কোনটা বলে? 401 স্যার। 401, কারণ 2-এ কি আছে? হ্রাস বা পরিবর্তন। আছেন দোবারা সাজা নীতি, প্রিন্সিপাল অফ ডাবল জিওপার্ডি, ধারা 403। 403 খুব সহজ, শুনে রাখেন। একবার যদি কোনো ব্যক্তিকে কোনো বিচারে দণ্ড অথবা খালাস দেওয়া হয়, কি বলেন? দণ্ড অথবা খালাস দেওয়া হয়, তাহলে ওই একই অপরাধের জন্য তাকে দ্বিতীয়বার বিচার করা যাবে। সহজ কথা। তবে প্রথম মামলায় হয় তাকে দণ্ডিত হইতে হবে, নাহলে কি হইতে হবে? খালাস। প্রথম মামলায় যদি অব্যাহতি হয় তাহলে কি প্রযোজ্য? প্রথম মামলায় দণ্ড অথবা, বুঝছেন? প্রথম মামলায় অব্যাহতি হলে তার বিরুদ্ধে কিন্তু আবার মামলা করা যাবে। এই যে নীতিটা, এটা বলে প্রিন্সিপাল অফ ডাবল জিওপার্ডি বা দোবরদোষ নীতি। দেওয়া নিতে আছে কত ধারা? 11 ধারা। সাক্ষ্য আইনে আছে কত? 40 ধারা। সুনির্দিষ্ট প্রতিকার আইনে আছে 29 ধারা। সংবিধানে আছে 35 ধারা। সো এত না জানলেও চলবে, সংবিধানে 35 অনুচ্ছেদ, সরি। ফৌজদারি কততে? 403। এই যে দেখেন, এই যে একবার খালাস বা দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে একই অপরাধের জন্য পুনরায় বিচার করা যাবে না। দেখেন ফৌজদারি কার্যবিধির 403 ধারার অধীন নিম্নলিখিত নীতিসমূহ আলোচনা করা হয়েছে। দোবারা সাজা, ডাবল জিওপার্ডি, পূর্বে খালাসপ্রাপ্ত বা পূর্বে দণ্ডপ্রাপ্ত, অ্যাট্রিফেস, অ্যাকুইট অ্যাট্রিফেস, কনভিক্ট, বা একই বিষয়ে কাউকে দুইবার বিচারের সম্মুখীন করা যাবে না, নেমো ডিবেট বিস ভেক্সারি। সবকিছু আছে কত ধারায়? 403। যদি আপনাকে এই ধরনের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে নেমো ডিবেট বিস ভেক্সারি, এই নীতিটি ফৌজদারি কার্যবিধির কত ধারায় আলোচিত হয়েছে? 403। 403, ঠিক আছে। এখন কতগুলো শর্ত আছে ভাই 403 যদি আপনি প্রযোজ্য করতে চান। 1 নম্বর দেখেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যে অপরাধের চার্জ করা হয়েছে তাকে সেই অপরাধের জন্য বিচার করতে হবে। আগের মামলা যদি খুন হয়, পরের মামলাও খুন। আগেরটা চুরি হইলে পরেরটাও চুরি, কিন্তু আগেরটা ছিল চুরি, পরেরটা দস্যুতা হবে না, দুইটা আলাদা অপরাধ।
একটা খুনের মামলায় একজন আসামিরে একবার খালাস দিছে, তাহলে আবার ওই খুনের মামলা তার বিরুদ্ধে করলে 403 ধারা দ্বিতীয় বিচার কি হবে? বাড়িতে হবে। বুঝেন কি না? কিন্তু আগেরটা খুনের মামলায় খালাস দিছে, পরে মামলা করছে আর একটা গুরুতর আঘাতের, বাড়িতে হবে? হবে না, কারণ দুইটা তো বিচার্য বিষয় আলাদা। 2 নাম্বার দেখেন, উক্ত বিচার অবশ্যই গোল দিবেন এখতিয়ার সম্পন্ন আদালতে হইতে হবে। এখতিয়ার সম্পন্ন আদালত মানে হলো একজন পুলিশে ধরেন তারে তার বিভাগীয় মানে তার ওই চাকরি নিয়োগকারী কর্তৃপক্ষ তারে বরখাস্ত করছে। এখন সে যখন ফৌজদারি মামলায় সাজা, ফৌজদারি মামলাও তার বিরুদ্ধে চলতেছে, এখন সে যদি বলে যে ওনার আমার তো একই মামলায় বিভাগ থেকে বরখাস্ত করছে, তাহলে ফৌজদারি মামলাটা বাড়িতে হবে? হবে? হবে না। আগেরটা তো আর ফৌজদারি মামলা ছিল না, আগেরটা তো তার বিভাগীয় মামলা। বুঝছেন? তাহলে আপনি যদি 403-এর সুবিধা পেতে চান, দুইটাই হইতে হবে এখতিয়ার সম্পন্ন আদালত। তাহলে 4 দেখো হইতে হবে এখতিয়ার সম্পন্ন আদালত হতে হবে। 3 নাম্বার দেখেন, এই পড়ার মাঝখানে দেখেন কি মনে আসে, পীযূষ কি আজকে আজাদ সাহেব আসে না, এই কারণে আসেন নাই? পীযূষ, আচ্ছা দেখেন, বিচারে অবশ্যই খালাসের বা দণ্ডের আদেশ থাকতে হবে। প্রথম বিচারে অবশ্যই কি হবে? খালাস অথবা দণ্ড। প্রথম বিচারে যদি অব্যাহতি দেয় হবে না। তাহলে আবার তার বিরুদ্ধে মামলা করা যাবে। দিনেশে যদি খুনের মামলায় অব্যাহতি দেয়, তাহলে দিনেশের বিরুদ্ধে কি আবার ওই খুনের মামলা করা যাবে কিনা বলে? কারণ সে অব্যাহতি হয়েছে। বোঝা গেল ভাই? এখন চলে আসেন, এই যে দেখেন 403 ধারা কোন ক্ষেত্রে প্রযোজ্য না? ওই যে মামলা খারিজ, অব্যাহতি, এগুলোর ক্ষেত্রে প্রযোজ্য না, শুধু দণ্ড খালাসের ক্ষেত্রেই প্রযোজ্য। এই যে দেখেন 403 ধারা দোবারা সাজা বা ডাবল জিওপার্টি নির্দিষ্ট প্রযোজ্য হবে না অভিযোগ খারিজ করে কোনো ব্যক্তিকে অব্যাহতি দেওয়া হয়। ওই যে 203 ধারায় খারিজ করে, মনে আছে? 203 ধারায় খারিজ করলে তো নতুন মামলা করা যায়, যায় না? যায়। 249 ধারায় মামলা কার্যক্রম বন্ধ করে কোনো ব্যক্তিকে মুক্তি দেওয়া, এই জায়গাও নতুন মামলা করা যায়। কোনো কারণে আসামিকে অব্যাহতি দিলে এই জায়গাও কি করা যায়? নতুন মামলা করা যায়। তাহলে আমরা বলতে পারি যে 403-এর সুবিধা যদি আপনি নিতে চান, তাহলে প্রথম মামলায় হতে হবে কি? দণ্ড অথবা খালাস। কোন আদালত কর্তৃক? এখতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক। চার্জ কি? একই চার্জ। বিগত বছর প্রশ্ন দেখেন, মিলন পড়েন, 1 নাম্বার পড়েন। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর কোন ধারায় ডাবল জিওপার্টির মতবাদ আলোচিত হয়েছে? কোন ধারায়? 403 ধারায়। 403। 2 নাম্বার প্রশ্নটা আমি পড়ি, দেখেন নেমো ডিবেট বিজনেসেরি প্রপার্টি নিচের কোনটি বোঝাতে ব্যবহৃত হয়? ডক্ট্রিন অফ ডাবল জিওপার্টি, এটাও মানে হয়, আর ডক্ট্রিন অফ প্রিভিয়াস অ্যাকুইটাল আর প্রিভিয়াস কনভিকশন, পূর্ববর্তী খালাস পূর্ববর্তী দণ্ড। এখন আমি কতগুলো উদাহরণ দিই, এই উদাহরণগুলো ঠান্ডা মাথায় শুনবেন। আজকে এক পরীক্ষা একটা প্রশ্ন আসছে যে প্রথমে তার বিচার হয়েছে আঘাতের জন্য, পরে তার বিরুদ্ধে মামলা হয়েছে গুরুতর আঘাতের জন্য, পরবর্তী মামলাটা চলবে কিনা? চলবে, কারণ প্রথমটার চার্জ আর পরেরটার চার্জ তো এক না। প্রথমটার চার্জ আঘাত, পরেরটা হয়েছে কি? গুরুতর আঘাত, তাহলে পরের মামলা চলতে সমস্যা নাই। বুঝছেন? আবার যদি এরকম হয় যে, এই যে 3 নাম্বার প্রশ্নটা পড়ি, তাহলে ভালো বুঝবেন। ক খকে গুরুতর জখম করার অপরাধে, মানে ককে গুরুতর জখম করার অপরাধে ক্ষয়ের কি হয়েছে? সাজা হয়েছে। সাজা উক্ত জখমের ফলে কিছুদিন পর মারা যায়। আগে যে আসামি তার সাজা হয়ে গেছে, কিসের সাজা? গুরুতর জখমের। এখন কয়দিন পর ওই আসামি আবার ওই রোগে, ওই আঘাতে কি গেছে? মারা গেছে। এই প্রসঙ্গে কোনটা সঠিক? ওই যারে সাজা দিছে তার আবার বিচার করা যাবে খুনের মামলায়। কেন? যখন তারে ওই যে জখমের মামলায় সাজা দিছে তখন তো আর সে মারা যায় নাই, তাইলে ওই জায়গায় সে সাজা পাইছে শুধু গুরুতর জখমের। পরে যেহেতু একই জখমে মারা গেছে, তার বিরুদ্ধে হত্যা মামলাও চলতে পারে, এই কারণে তার কি হবে? পুনর্বিচার হবে। কিন্তু যদি এরকম হতো যে যখন তার জখমের মামলা চলতেছে এই সময় ওই ভিকটিম মারা গেছে, এই সময় ভিকটিম মারা গেছে, তাইলে জখমের মামলার চার্জ পরিবর্তিত হয়ে হয়ে যাবে হত্যা মামলা। গতকাল আমরা পড়ছি না যে চার্জ পরিবর্তনের বিরুদ্ধে প্রতিকার কি? রিভিশন। রিভিশন। কিন্তু যদি আগে বিচার হয়ে যায়, পরে যদি মারা যায়, তাহলে মারা যাওয়ার জন্য আলাদা বিচার করা যাবে। এই উদাহরণ মনে রাখবেন, বিবিআই। 3 নাম্বার বিবিআই, পারসন ওয়ান্স ড্যাশ ওয়ান্স কনভিক্টেড অর অ্যাকুইটেড। আগে হবে কনভিক্টেড, পরে কি? অ্যাকুইটেড। কনভিক্টেড মানে হলো দণ্ডিত হওয়া, আর অ্যাকুইটেড মানে কি? খালাস পাওয়া।
মিলন সাহেব 10 নাম্বার প্রশ্নটা পড়েন জোরে। খুনের অপরাধ এটি স্যার। হ্যাঁ, খুনের অপরাধের জন্য ক এর বিচার করা হলো এবং খালাস দেওয়া হলো, তার বিরুদ্ধে দোষিতার কোন অভিযোগ ছিল না, তবে ঘটনা হতে প্রতীয়মান হয় যে খুনের সময় ক দোষিতা করেছিল। এই ক্ষেত্রে ক তারে কে খালাস দেওয়া হয়েছে দোষিতা খুনের মামলায়, পরে জানা গেছে ওই সময় দস্যুতাও করছে, তাহলে প্রথমটা আর দ্বিতীয়টা কি এক মামলা? না, তাহলে তার বিরুদ্ধে দস্যুতার বিচার করা যাবে। বুঝছেন? চোদ্দ নাম্বার পড়েন, 14টা। ক এর নিকট হতে সম্পত্তি চুরির জন্য দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক ক অভিযুক্ত এবং দণ্ডিত হয়। তারে এই- চুরির জন্য সাজা দিছে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এই ক্ষেত্রে একই ঘটনার জন্য ক কে দস্যুতার জন্য পুনরায় অভিযুক্ত বিচার করা যাবে। যদি জানা যায় যে সে চুরির সাথে সাথে দস্যুতাও করছিল, দস্যুতা মানে হলো ছিনতাই, তাহলে তার বিচার করা যাবে। কিন্তু পুনরায় চুরির জন্য বিচার করা যাবে না, কারণ চুরির বিচার তো একবার হয়ে গেছে। ডাকাতির জন্য বিচার করা যাবে না, কারণ একজনে ডাকাতি করা যায় না। বুঝছেন? তাহলে যদি তারে চুরির মামলা একবার বিচার করে একই ঘটনায়, তারে দস্যুতার বিচারও করা যাবে যদি জানা যায় যে দস্যুতা সে করেছে। সতেরো নম্বর ভিবিআই। এবং আজকে একটা প্রশ্ন আসছে যে ক খ গ ঘ দস্যুতার মামলায় তারা সাজা পাইছে বা দস্যুতার মামলায় তারা খালাস পাইছে, পরবর্তীতে তাদের বিরুদ্ধে ডাকাতির মামলার বিচার করা যাবে কিনা? যাবে, উত্তর হবে যাবে। আগে যদি দস্যুতার বিচারও হয়, পরে ডাকাতির মামলার বিচার হতে কোনো সমস্যা নাই। মনে রাখবেন, দস্যুতার বিচার আগে হলে পরে ডাকাতির মামলার বিচারে কোনো সমস্যা নাই। 403 দ্বারা ভিবিআই যা বুঝাইলাম এতটুকু বুঝলে এখান থেকে একটা প্রশ্ন পাবেন ইনশাল্লাহ। 403। আমি আপনাদের পড়ার টেকনিক বলে দিই, যারা একেবারে নিউ কামার আমাদের সাথে এই ফৌজদারি কার্যবিধি প্রথমবারই পাচ্ছেন, আপনার দায়িত্ব হলো যে সাবজেক্ট পড়ি নাই ওটা নিয়ে আপাতত টেনশন করবেন না, যা পড়ছেন এটা বারবার পড়বেন। ধরেন ফৌজদারি 400 পর্যন্ত ভালোভাবে পড়েন, বার কাউন্সিল পড়েন, তামাদি পড়েন, সাক্ষ্য পড়েন, সুনির্দিষ্ট থাকলে সুনির্দিষ্ট পড়েন, যতটুকু পড়া হয়েছে ততটুকু বারবার পড়েন। যেটা আমি পড়ি নাই সেটা তো এই যে শর্ট আকারে আমরা সামনে পড়বো ওই সময় পড়বেন, যেটা পড়ি নাই এখন ওটা নিয়ে টেনশন করা লাগবে না। আর আপনাদের অধিকাংশের মন হলো অস্থির। অস্থির মানে কি, যে এইটা একটু পড়বো, এটা একটু পড়বো, এটা একটু পড়বো, একটু একটু করে সব পড়বো, এরকম করা যাবে না। এক এক সাবজেক্ট ভালোভাবে শেষ করতে হবে এই সময়। তো আজকে আমরা একটু কমই পড়বো, আমার একটু কাজ আছে, একটু যাবো বাইরে। আপাতত আপনারা আজকে এ পর্যন্তই থাক। আগামীকাল আমরা যে কোনো মূল্যে ফৌজদারি শেষ করে ফেলবো। এবং ফৌজদারি যে একেবারে আপনাদের তাড়াহুড়া করে শেষ করছি বিষয়টা তা না, এই স্বল্প সময়ের মধ্যেও যতটা মানে সুন্দরভাবে শেষ করা যায়, এবং এতটুকু যদি আপনারা একটু যা যা পড়াইছে এগুলো যদি মাথায় রাখেন, 12-এর উপরে পাওয়া যাবে ইনশাল্লাহ। আমাদের কি 20 দরকার? যার 20 দরকার সে 20 খেয়ে নেবেন, ওই 20-এর দরকার নাই। ঠিক আছে? 12-এর বেশি পাইলেই খুশি। তাহলে আগামীকাল আমাদের দেওয়ানি কার্যবিধি পরীক্ষা নাকি? ধরেন যারা নতুন তারা কিছু পারেন না, পারার দরকার নাই, এসে পরীক্ষাটা দিয়েন। আপনি আন্দাজে তাকাই দেন যে 100-তে কত হয়। ভালো থাকেন, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।